3, 2, 1, go. আবারও চলে আসলাম আমরা করোনা কাস্টে। আজকে আমাদের অষ্টম পর্ব। অষ্টম পর্বে এসে আমরা গতকাল আসলে আলোচনা করছিলাম যে আমাদের করোনা কাস্ট কতদিন চালানো উচিত। তো আমরা যেটা ডিসিশন নেই সেটা হচ্ছে যে আমরা প্রথমে 10টা পর্ব করব। এই 10টা পর্ব নিয়ে হবে পার্ট 1, তারপরে আমরা কিছুদিন ব্রেক নেব, সেই সময় আসলে আমরা আর লাইভে আসবো না, তারপরে আবার পার্ট 2 নিয়ে ফেরত আসবো। তো এটাই হচ্ছে আপাতত প্ল্যান। আজকে আমাদের সাথে লাইভে অন্যান্য দিনের মতোই আছে শামীর মুনতাজিদ, মোহাম্মদ আনিসুল করিম, মোহাম্মদ আলী কোচি, হাসান সাদিফতি এবং আমি মঞ্জিলুর রহমান। তবে আজকে আমাদের আলোচনার বিষয় যেহেতু হচ্ছে অরিজিন অফ দ্য নভেল করোনা ভাইরাস, সেক্ষেত্রে এই বিষয় নিয়ে মানে করোনা ভাইরাস বা ভাইরাস নিয়ে যা কাজ করে এমন একজনকে আমরা আজকে অতিথি হিসেবে আমন্ত্রণ করেছি। উনি হচ্ছেন খালিদ ভাই। খালিদ ভাইয়ের পুরো নাম মীর মুবাশশির খালিদ। তো খালিদ ভাইকে একটু ইন্ট্রোডিউস করে নেই, তারপরে আমরা হচ্ছে আলোচনায় যাব। খালিদ ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার বিভাগ অর্থাৎ হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি, সেই বিভাগ থেকে উনি বিএসসি এবং এমএসসি সম্পন্ন করেন এবং তারপরে উনি মাস্টার্স করেন হচ্ছে ইনফেকশন এবং ইমিউনিটিতে, সেটা ইরাসমাস এমসি তে, রটারডামে। তারপরে মাস্টার্স এর সময় উনি জিকা ভাইরাস নিয়ে কাজ করেন, যেটা পরবর্তীতে অবশ্যই পরে মানে ভাইরোলজিতে তার ক্যারিয়ার গঠনে একটা ভূমিকা পালন করে এবং বর্তমানে উনি পিএইচডি স্টুডেন্ট একই একই ইনস্টিটিউটে ইরাসমাস এমসি তে, কিন্তু উনি কাজ করেন ইরাসমাস এমসি হচ্ছে নেদারল্যান্ডসে, কিন্তু ওনার পিএইচডি প্রজেক্ট হচ্ছে আমেরিকায়। তার মানে উনি আমেরিকায় অ্যাটাচড আছেন। উনি হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো, ইউসিএসএফ যেটা বলে, ওখানে উনি হচ্ছেন বেসড, এবং সেটা যে গ্ল্যাডস্টোন ইনস্টিটিউট আছে সেখানে হচ্ছে ওনার পিএইচডি প্রজেক্ট। তার মানে একই সাথে উনি অনেকগুলো ইনস্টিটিউট, মানে খালিদ ভাই একই সাথে বহু নৌকায়, দুইটি নৌকায় নয় বরং বহু নৌকায় পা দিয়ে হচ্ছে তার পিএইচডি বৈতরণী পার করছেন আর কি। তো আমাদের আজকের আলোচনার বিষয়টা একটু মানে এটা বায়োলজিক্যাল নাকি হচ্ছে মানে কোন কোন ধরনের, মানে এটা কোন দিক থেকে ইউজফুল এটা বোঝা একটু কঠিন, যে অরিজিন অফ দ্য নোভেল করোনা ভাইরাস। ঠিক আছে, তো এই আলোচনাটায় আমরা খালিদ ভাইয়ের কাছে যাব মেইনলি, কিন্তু তার আগে আমি একটু আনিস ভাইকে বলবো যে আনিস ভাই, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস টপিক? হ্যাঁ, যে এই টপিকটা আমাদের আলোচনার প্রয়োজনীয়তাটা কি বিজ্ঞানে, বা এমন মানে এটা আমাদেরকে কি ইউজফুলনেস দিবে, বা আসলে কোথায় মানে এই টপিকটার জায়গাটা কোথায়? Just give us some context and introduce the topic. Well, the topic is quite simple. It's অনেক জনের একটা ধারণা রয়ে গেছে সব। In fact, I would say many of my friends have asked me this question, যে আচ্ছা এই যে করোনা ভাইরাস যে উহানের একটা শহর থেকে যে ছড়িয়ে পুরা পৃথিবীকে conquered the entire world, এটা কি কেউ কি বায়ো ইঞ্জিনিয়ার করে এটা তৈরি করা হয়েছে, নাকি was it intended to be used as a bioweapon এবং ভুলে রিলিজ হয়ে গেছে যেখানে তৈরি করতেছিল, or was it like a natural consequence of the evolutionary process? So এই জিনিসটাই আমার মনে হয় যে ক্ল্যারিফাই করা উচিত। হয়তোবা এই শোর শেষে আমরা হয়তোবা ডেফিনিটিভ কোনো আনসার পাবো না, কিন্তু আমরা একটা ধারণা পাবো যে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি সিনারিও, যে এটা কি বায়ো ইঞ্জিনিয়ার্ড হয়েছে নাকি এটা একটা ন্যাচারাল প্রসেস, একটা ন্যাচারাল ফিনোমেনা যেটা আমরা ভবিষ্যতেও এক্সপেক্ট করতে পারি। আনিসের সাথে একটু অ্যাড করি, এটা কিন্তু একটা নতুন ট্রেন্ড না। এইচআইভি যখন পৃথিবীতে প্রথম আসে, খুব রাইজ করা শুরু করে, তখন মানুষ এইচআইভি নিয়েও বলছিল আসলে এটা হচ্ছে ইউএস আর রাশিয়ার কোল্ড ওয়ারের ফলাফল। এইচআইভি ভাইরাস এটা নিয়ে অনেক বলা হয়েছিল। তো সব ভাইরাসই যখন রাইজ করে ওর পিছনে অনেকগুলা থিওরি, কনস্পিরেসি হাইপোথেসিস হচ্ছে কনস্পাইরেসি থিওরি ইউটিউবে শুনতে বেশ মজা লাগে। এটা হচ্ছে যে সবকিছু ইলুমিনাতি আর ফ্রিমেজনের দোষ। এগুলা বলতেও মজা, শুনতেও মজা, বাট সাইন্টিফিক্যালি কতটুকু ট্রু এটা হচ্ছে আসল কথা। সো আই থিংক ব্যাক টু মঞ্জি। ওকে, তাহলে খালিদ ভাইয়ের কাছে এখন যাই। খালিদ ভাই, আপনার কাছে ওই আমাদের কয়েকটা স্লাইড আছে, সেটা তো আমরা দেখবো। ওটাতে যাওয়ার আগে একটা জেনারেল কোয়েশ্চেন আগে, যে গ্ল্যাডস্টোন ইনস্টিটিউট যেটা আছে, যেখানে আপনি কাজ করেন, সেখানে ভাইরাসের গবেষণা বা করোনা ভাইরাসের গবেষণা এখন কোন পর্যায়ে আছে, বা আপনার ভূমিকা কি সেখানে? Hello everyone.
প্রথমে বলতে চাই যে ছোট একটা তথ্যগত ভুল বাঁধন থেকে বা মঞ্জুলুর থেকে, আমি মাস্টার্সে জিকা ভাইরাস নিয়ে কাজ করিনি, পিএইচডি তে জিকা ভাইরাস নিয়ে কাজ করতেছি। মাস্টার্সে এইচআইভি এবং হেপাটাইটিস বি এবং লিভার অর্গানয়েড নিয়ে কাজ করছি। জাস্ট টু থেকে ভুল তথ্য পাইছি, কিছু করার নাই, অথবা আমার ইন্টারপ্রিটেশনে ভুল ছিল, আই এম সরি। না, আমি ভুল মেসেজ দিতে চাচ্ছি না। সো গ্লাসস্টোনের অ্যাকচুয়ালি মেইন কোর হচ্ছে চারটা আর কি। একটা হচ্ছে ডাটা সায়েন্স, একটা হচ্ছে কার্ডিয়াক কোর অর্থাৎ কার্ডিয়াক ডিজিজ নিয়ে কাজ করে, আরেকটা কোর হচ্ছে নিউরোলজিক্যাল ডিজিজ। এবং আমি যে কোরে আছি সেটাকে বলে গ্লাসস্টোন ইনস্টিটিউট অফ ভাইরোলজি অ্যান্ড ইমিউনোলজি। তো এই ইনস্টিটিউটটা অ্যাকচুয়ালি এইচআইভি প্যান্ডেমিকের পরেই শুরু হয় আর কি, যেহেতু সান ফ্রান্সিসকো শহর ছিল এইচআইভির এপিসেন্টার। তো জিআইভিআই মেনলি এই এই এখন ইমিডিয়েটলি এই নতুন যে করোনা ভাইরাস আর কি, যার নাম হচ্ছে সার্স কোভি-2, যেটি কোভিড-19 ডিজিজ করে, তো সেইটার জন্য কাজ শুরু করছে। সো ইমিডিয়েটলি আমরা অলরেডি যে কাজটা করে ফেলেছি সেটা হচ্ছে ভাইরাসের যতগুলো প্রোটিন ছিল সেগুলো ওভার এক্সপ্রেস করে মানুষের মধ্যে কোন কোন প্রোটিনের সাথে এই ভাইরাসের প্রোটিনগুলো ইন্টারঅ্যাক্ট করছে বা হচ্ছে সংযুক্ত হচ্ছে বা কোন কোন পাথওয়ে ঝামেলা করতে পারে সেটা আমরা বের করার চেষ্টা করছি। তো এটা অলরেডি বায়ো আর্কাইভ হয়ে গেছে। তো এই কাজের ইমপ্লিকেশনটা হচ্ছে আমরা যদি জানি যে ভাইরাসটি কোন কোন মানুষের কোন কোন প্রোটিনকে অ্যাটাক করতেছে বা কোন কোন প্রোটিনের সাথে সংযুক্ত হচ্ছে, সেখান থেকে আমরা কিছু নতুন ড্রাগ টার্গেট পাবো। আমার জানা মতে তাদের অলরেডি 200-র মতো টার্গেট ছিল, ড্রাগ টার্গেট। সেখান থেকে ওরা 67টি মতো ড্রাগ টার্গেট নিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছে। এটা শুধু গ্লাসস্টোন না, অ্যাকচুয়ালি এটা আসলে অনেকগুলো ইউসিএসএফ এর অন্য ল্যাব এবং কোন কোন ক্ষেত্রে আমরা স্ট্যানফোর্ড বা হচ্ছে বাইরের অন্যান্য ল্যাবের সাথেও সাহায্য নিচ্ছি। তো ইমিডিয়েটলি রিসেন্টলি আমাদের পাবলিক মানে যে গবেষণা বের হয়েছে সেটা হচ্ছে আমরা প্রোটিন ম্যাপ বের করেছি এবং একই সাথে আমরা কিভাবে ভাইরাসটা নিয়ে সহজে কাজ করা যায় এবং কিভাবে অন্যরাও এই গবেষণা অবদান রাখে সেজন্য বিভিন্ন অ্যাসে তৈরি। খালিদ ভাই, আপনাকে একটু ইন্টারাপ্ট করব। আপনি যা বলছেন আসলে আমি বোঝার চেষ্টা করছি, কারণ আমার কাছে এই টপিকটা অনেক নতুন। একটু তো প্রথমত আপনি যেটা বলার চেষ্টা করছেন প্রোটিন ইন্টারাকশন বা প্রোটিন ম্যাপ, আমি আসলে এটার এক্সপার্ট না, বাট আমি একটু বলার চেষ্টা করি, দেখেন আমি কতটুকু ঠিক বলছি। তো বেসিক্যালি যেহেতু আমরা জানি ভাইরাসটার বাইরে কতগুলি স্পাইক প্রোটিন থাকে এবং এটা এসে আমাদের মানুষের শরীরে বাইন্ড করবে, আমাদের কোষগুলোতে বাইন্ড করবে। তো আপনারা কি দেখার চেষ্টা করেছেন, বিশেষ করে যেই পেপারটা পাবলিশ হয়েছে, যে এই প্রোটিনগুলা মানুষের সম্ভাব্য কতগুলা অন্য প্রোটিনের সাথে বাইন্ড করতে পারে, তাই না? কারণ আমাদের কাছে কম্পিউটারে এগুলোর সব স্ট্রাকচার সবকিছু সিকোয়েন্স আছে। তো ভাইরাসের প্রোটিনগুলো সম্ভাব্য কত জায়গায় বাইন্ড করতে পারে, এবং যদি একটা বাইন্ডিং পার্ট এরকম হয় আর একটা যদি এরকম হয়, তো এভাবে বাইন্ডটা হচ্ছে। সো এই মাঝখানটাতে কোন ধরনের ড্রাগ দিলে এই বাইন্ডিংটা বন্ধ করা যায়, এটাও আপনারা অলরেডি স্ক্রিন করে যেটা বলেন 67টা বের করে ফেলেছেন। তার মানে হচ্ছে অলরেডি আমরা জাস্ট কম্পিউটারের মাধ্যমে প্রোটিন ইন্টারাকশন থেকেই কিছু ক্যান্ডিডেট ড্রাগ মোটামুটি আপনাদের ইনস্টিটিউট থেকে চলে আসছে। এটা শুধু মানে কম্পিউটেশনাল না, এটা হচ্ছে মানে ল্যাব বেসড ডাটা। যখন প্রোটিন ইন্টারাকশন বের করতে হয় সেটা প্রথমে আসে হচ্ছে সেল লাইনে ভাইরাসের প্রোটিন গুলো ওভার এক্সপ্রেস করে। অর্থাৎ হচ্ছে আমরা মানুষের যে ল্যাবে আমাদের যেসব সেল রয়েছে বা কোষ রয়েছে সেগুলোতে আমরা ভাইরাসের প্রোটিন গুলো দেই। সেখান থেকে আমরা ভাইরাসের প্রোটিনটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি কোন কোন প্রোটিন ওই স্পেসিফিক মানে ভাইরাসের প্রোটিনের সাথে আসে। সো এটা হচ্ছে ল্যাব ডাটা। ল্যাব ডাটার পরে যেটা আসে যে কম্পিউটেশন, যেটা সামির বললো আর কি, যে আমরা দেখার চেষ্টা করি যে এই যে বাইন্ডিং কারা কারা আছে এদেরকে আমরা কিভাবে টার্গেট করতে পারি। এবং সেটা খুবই বড় ইমপ্লিকেশন। যদি আমরা জানি যে একটা ভাইরাল প্রোটিন একটা মানুষের প্রোটিনের সাথে বাইন্ড করছে, সেখানে যদি আমরা টার্গেট করতে পারি তাহলে ভাইরাসটি ডিসঅ্যাডভান্টেজে পড়বে, অর্থাৎ ভাইরাসটি হয়তো বা বেশি সংখ্যা বৃদ্ধি করতে পারবে না। খালিদ ভাই একটু ইন্টারাপ্ট করি আপনাকে। তো এই ভাইরাসের ক্ষেত্রে না, মানে অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে এই ধরনের অ্যাপ্রোচের সাকসেস কতটুকু, মানে ড্রাগ ডিসকভার করার ক্ষেত্রে মানে কতটা ওষুধ তৈরি করা গেছে অন্য ভাইরাসের বিরুদ্ধে এই ধরনের পদ্ধতি ব্যবহার করে?
ওয়েল, আমাদের ইনস্টিটিউটে এইচআইভির উপর কাজ করছিল। এইচআইভির উপর কাজ করে তারা এটা খুব বড় একটা পাবলিকেশন হয়েছিল আর কি, একই গ্রুপ থেকে, নেভান ক্রোগানের গ্রুপই আর কি। নেভান ক্রোগানের গ্রুপটি আসলে কাজই করে হচ্ছে এরকম ভাইরাল প্রোটিন এবং হোস্ট প্রোটিনের ইন্টারাকশন থেকে। তো ওইখান থেকে এইচআইভির যে কাজটা তারা বের করেছিল সেটাও খুব মানে খুব চমৎকার কিছু, যেমন অ্যাপোব্যাক নিয়ে ওদের কাজ ছিল। তো এরকম অনেকগুলো ড্রাগ টার্গেট অলরেডি আছে। এবং এইচআইভির ক্ষেত্রে আমরা যেটা জানি যে হচ্ছে এখনকার যে ট্রেন্ড আর কি, আমরা জানি যে এইচআইভি লেটেন্সি এটা এস্টাবলিশড। এবং এই জন্য আমরা এখন আমরা যখন দেখি যে প্রোটিন প্রোটিন ইন্টারাকশন, সেখানে আমরা দেখতে পাই যে এইচআইভি ভাইরাস হলেও সে হচ্ছে মানুষের ক্রোমাটিন প্রোটিন গুলোর সাথে ইন্টারাক্ট করতেছে। তো মানে মানুষের ডিএনএ এর সাথে যে প্রোটিনগুলো লেগে থাকে সেই প্রোটিনগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করে। এটা হচ্ছে মানে নরমালি আমরা জানি যে ক্রোমাটিন বা হচ্ছে ক্রোমাটিন বায়োলজি অ্যাকচুয়ালি কিন্তু হায়ার মানে কমপ্লেক্স অর্গানিজম। আমি এখানে কমপ্লেক্স বলতেছি, বাট আসলে ব্যাপারটা ওভাবে বলা যায় না। অর্থাৎ যারা ইউক্যারিওট তাদের ক্ষেত্রে কিন্তু ক্রোমাটিনের ব্যাপারগুলো আসবে। তো ভাইরাসটা কিন্তু নিজে জাস্ট হচ্ছে সিম্পল ডিএনএ অর আরএনএ অর প্রোটিন, কিন্তু তার সেসব মেকানিজম রয়েছে শুধু। তো এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে অলরেডি কিছু ড্রাগ অলরেডি তারা বের করছে যে ক্রোমাটিন বায়োলজির কোন কোন টার্গেট এইচআইভি টার্গেট করতেছে। তো সেইখান থেকে তারা ভাঙার চেষ্টা করতেছে যে এইচআইভি যেন সুপ্ত না হয়। আচ্ছা, আনিফের একটা প্রশ্ন। ভাই, আমার যে প্রশ্ন ছিল যে এসেনশিয়ালি ইটস আমি ওই বায়ো আর্কাইভ পেপারটা পড়েছিলাম, ওই SARS-CoV-2 যে প্রোটিওম ম্যাপটা। সো এসেনশিয়ালি এখানে আমার যতটুকু আমি বুঝতে পারছি যে that you guys are trying to find out যে কোন কোন হোস্ট রেসপন্স প্রোটিনস বা জিনস গুলো ভাইরাসের সাথে ইন্টারঅ্যাক্ট করে ভাইরাসকে হেল্প করে রেপ্লিকেট করার জন্য। So the protein interactions are essentially host dependency factors. যে আমরা যদি এই প্রোটিনস গুলো হোস্ট সেলের মধ্যে ব্লক করতে পারি তাহলে ভাইরাসটা রেপ্লিকেশন বন্ধ করে দিতে পারবো। I mean, that's the basic premise. Yeah, I mean এটার অলরেডি কিছুটা আপনি যদি চিন্তা করেন যে আপনি বললেন যে ভাইরাসটা কোথায় ডিপেন্ডেন্সি ফ্যাক্টর, যেমন আমরা এইচআইভির ক্ষেত্রে জানি যে CCR5 নামক রিসেপ্টরটা ব্যবহার করে। এবং অলরেডি কিন্তু আপনারা জানেন যে 2 জন পেশেন্ট এইচআইভির যারা কিউর হয়েছে বেসড অন লাইক, কারণ হচ্ছে স্টেম সেলের যে অ্যাপ্লিকেশন সেখান থেকে আসছে। সো এটা কিন্তু অলরেডি জানা আছে যে আসলে আমরা যদি এইভাবে ভাইরাসের প্রোটিনের সাথে মানুষের প্রোটিনের ইন্টারাকশন গুলো বুঝতে পারি, তাহলে আমরা চমৎকার একটা কিউরের দিকে যাব। যেটা খালিদ ভাই, একটু আপনাকে ইন্টারাপ্ট করব। মানে আমরা আসলে আপনার কাছে অনেক প্রশ্ন করতে পারবো, বাট একটা ছোট্ট কোশ্চেন, যেহেতু আপনার পিএইচডি হচ্ছে জিকা ভাইরাসের উপর, বাট এট দিস মোমেন্ট কি আপনাদেরকে কোনো পিএইচডি কাজ করতে দেওয়া হচ্ছে? না, শুধু আমার না, আমাদের পুরো ইনস্টিটিউটে যারা ভাইরাস, শুধু যেহেতু আমি বললাম যেহেতু আমাদের ইনস্টিটিউটে আরো অনেকগুলো বিষয় নিয়ে কাজ করে, ইউসিএসএফ কাজ করে, সবারই পিএইচডির কাজ আপাতত বন্ধ এবং সবাই শুধু কোভিড-19 নিয়ে কাজ করতেছে। এখানে সবাই কিন্তু ল্যাবে কাজ করতে পারতেছে না, সবার ল্যাবে আসার অনুমতি নাই। যারা বাসায় আছে তারা জাস্ট পাবলিকেশন পড়তেছে কি কি নিয়ে কাজ করা যায়, কিভাবে কম্পিউটেশন অ্যানালিসিস করা যায়, কিভাবে আইডিয়া জেনারেট করা যায়, এরকম অনেকগুলো কাজ করতেছে। আমরা যারা অ্যাকচুয়ালি ভাইরাস নিয়ে কাজ করতে দক্ষ বা আমাদের অ্যাকচুয়ালি পাস্ট এক্সপিরিয়েন্স আছে বা আমরা অলরেডি ল্যাবে আমাদের থাকা দরকার, তারা শুধু ল্যাবে আসতেছে। ওকে, থ্যাংক ইউ খালিদ ভাই, কারণ আপনার ব্যাকগ্রাউন্ড থেকে আমরা বেশ অনেক কিছু শেখার আছে। আপনি ভাইরাস নিয়ে কাজ করেছেন এট দিস মোমেন্ট, একদম কোভিড-19। আমরা মেইন টপিকে যেতে পারি। খালিদ ভাইয়ের কাছে আমাদের শুনে খুবই ভালো লাগলো যে খালিদ মানে ওনার বর্তমান রিসার্চের টপিক কি এবং কিভাবে কি হচ্ছে। আমরা আবার হচ্ছে সবাই এখানে যারা আছি সবাই কোশ্চেন রেডি রাখো, আমরা আবার যাতে আবার এগুলোতে ফেরত যেতে পারি, ঠিক আছে? সো খালিদ ভাই, আপনার আলোচনা আমরা মেইন টপিকের উপর কয়েকটা স্লাইড দেখি। এই যে আশা করি সবাই দেখতে পাচ্ছে। দেখা যাচ্ছে। তো খালিদ ভাই এখন আমাদেরকে যেটা বলবে সেটা হচ্ছে যে এই বর্তমান যে নভেল করোনা ভাইরাসটা আছে এটা কই থেকে আসলো, ঠিক আছে? এটা কি আমেরিকা তৈরি করলো, চীন তৈরি করলো, নাকি মানে এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানি নাকি আদৌ জানি না বা কোনো অনুমান করা যায় কি? খালিদ ভাই। হ্যাঁ, তো হ্যালো এভরিওয়ান। তো
এই যে নতুন ভাইরাসটা আসলো, এটা আসলে অনেকের কাছে মনে হইতে পারে যে আসলে এটা কিভাবে আসলো, মানে অনেকে কেউ কেউ বলতেছে যে হ্যাঁ এটা হয়তো বা আমেরিকা বানাইছে, বা এটা হচ্ছে চায়না বানাইছে, বা এটা হচ্ছে রাশিয়া বানাইছে, ডিপেন্ডিং অন মানে কে কোন দিক থেকে লতা পাতা মিশিয়ে আসলে একটা কাহিনী তৈরি করার পারে আর কি, সেটাই চেষ্টা করতেছে আর কি। তো আমি শুরুতে যেটা মানে শুরু করব যে আসলে ভাইরাস কিভাবে আসে নর্মালি, মানে আমরা কিভাবে নতুন ভাইরাস দেখি। আমরা আমরা যতদিন মানে শুরু থেকে এখন পর্যন্ত আমরা জানি যে নতুন নতুন ভাইরাস আসতেছে। তো মঞ্জুলুরি, তুমি যদি পরের স্লাইডটাতে যাও, তো আমরা আসলে এখানে আলোচনা করব যে যে পর্যন্ত এই 3-4 মাসে আমরা এই নতুন করোনা ভাইরাস নিয়ে কি কি জানি, এবং আমি সবগুলো পয়েন্টে আলোচনা করব যে এটা কি নেচার থেকে এসেছে নাকি এটা মানুষ বা হচ্ছে ল্যাব থেকে বের হয়ে গেছে এমন। তো ভাইরাসের আসলে ভাইরাস যেহেতু হোস্টের উপর ডিপেন্ডেন্ট, হোস্ট ছাড়া ভাইরাস মানে চলতে পারবে না। সো ভাইরাসের এভলিউশন নিয়ে আমি দুটা এক্সট্রিম মানে অ্যাপ্রোচের কথা বলবো। আমার এই স্লাইডটি অ্যাকচুয়ালি আমার খুব প্রিয় একজন ভাইরোলজিস্ট রন ফুশিয়ারের স্লাইড থেকে চুরি করে নেওয়া। তিনি ভাইরাল এভলিউশন নিয়ে খুব চমৎকার লেকচার দেন আর কি। তো এখানে ভাইরাসের ক্ষেত্রে দুটি অপশন আছে, একটা হচ্ছে যে সে হোস্ট বা মানুষ বা হচ্ছে এনিম্যাল রিজার্ভার বা হচ্ছে যেসব প্রাণীকে ইনফেক্ট করতেছে তাদের সাথে কো-ইভলভ হওয়া। এখানে একটা সুবিধা, ভাইরাসের ক্ষেত্রে সুবিধা হবে যদি হোস্ট অনেক ভালো ইভলভ করতে পারে বা হোস্টের যদি রেসপন্স তার জন্য ভালো হয়, সে খুব দ্রুত ইভলভ করতে পারবে। কিন্তু সমস্যা হলো ভাইরাসের মিউটেশন রেট আর হোস্টের মিউটেশন রেট এক না। ভাইরাস সবচেয়ে মানে তার মিউটেশন রেট অনেক অনেক বেশি। তো এটা একটা প্রবলেম। সেকেন্ড যেটা হচ্ছে, খালিদ ভাই আপনার কাছে একটু আটকাবো, একটু মিউটেশন রেট কি এটা যদি আমাদেরকে বলতেন। হ্যাঁ, সো মিউটেশন রেটের যদি দেখতে চান তাহলে যে আমার বাম সাইডের যে স্লাইডের বাম পাশে যদি দেখেন, এখানে আমি একটু কোয়ান্টিটেটিভ আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি, যেটা হচ্ছে যে ইউক্যারিওটিক সেলস বা হচ্ছে মানুষের, এখানে মানুষের উদাহরণ দেওয়া আছে, মানুষের ডিএনএ পলিমারেজ যেটা করে যে একটা ডিএনএ থেকে কপি করে আরেকটা ডিএনএ তৈরি করে। অনেকটা ধরে নিতে পারেন যে আমি একটা রচনা যেটা একটা বইয়ে লেখা আছে সেখান থেকে হুবহু কপি করতেছি। এখন কপি করার সময় হয়তো বা আমার বেখেয়ালে আমি ভুল করতে পারি। তো যদি যদি আমার রচনা লেখার 1000 শব্দের মধ্যে যদি একটা করে ভুল হয়, আমার থেকে যে আরেকজন কপি করবে সেও হয়তো বা একটা ভুল করলো। তো এইভাবে আপনার যদি আপনি চিন্তা করেন যে কতগুলো ভুল আসতেছে, সেই ভুল বা মিউটেশন গুলো একসময় যেটা হবে যে রচনার কথা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো মানুষের ক্ষেত্রে বা ইউক্যারিওটের ক্ষেত্রে মিউটেশন রেটটা খুবই কম। এখানে আমি একটা সংখ্যা ভিত্তিক যে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে মানুষের ক্ষেত্রে প্রায় 10⁹ একটা মিউটেশন হওয়ার মানে হয়, এবং একই সাথে হচ্ছে মানুষের যে সেল সিস্টেম আছে সেখানে মিউটেশন গুলো কারেকশনের ব্যাপার থাকে, সেই কারণে হচ্ছে আমাদের মিউটেশন রেট অনেক কমে যায়। এখন ভাইরাসের ক্ষেত্রে আসি, ভাইরাসের পলিমারেজ ডিএনএ হোক বা, খালিদ ভাই আমি জাস্ট একটা জিনিস ক্লারিফাই করতে চাই যে 10⁻⁹ যে বলছেন, এর মানে হচ্ছে যে একটা এরর হয় ওভার এ বিলিয়ন কপিজ, ইন এ বিলিয়ন কপি। ইয়েস, 1 বিলিয়ন একটা ভুল করে। 1 বিলিয়ন। যে কারণে হচ্ছে আপনার আমার মধ্যে তেমন ডিফারেন্স দেখা যায় না। আমাদের কিছু স্নিপস রয়েছে, যেমন আপনি স্নিপস নিয়ে গবেষণা করেন, আমাদের জেনেটিক ভেরিয়েশন কিছু আছে। এখন অনেকে বলতে পারে যে হ্যাঁ মানুষে কি এরকম হয় নাকি, কোন মিউটেশন হয় নাকি? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আমরা অনেক জেনেটিক ডিজিজ দেখি যে যেগুলোর কারণে মানে মানুষ সমস্যায় পরিণত হয় বা ডিফারেন্ট মানে বিভিন্ন বৈশিষ্ট্য লাভ করে। যেমন বিটা থ্যালাসেমিয়ার কথাই ধরেন, বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রেও কিন্তু এরকম মিউটেশন হচ্ছে। আমরা কপি নাম্বার বা হচ্ছে আমাদের ক্রোমোসোমাল যদি অ্যাবনর্মালিটি দেখি, যেমন খুব কমন এক্সাম্পল হচ্ছে ডাউন সিনড্রোম, সেখানেও কিন্তু ঘটছে। সো এটা কিন্তু সকল প্রাণীতেই ঘটতেছে, জাস্ট হচ্ছে অনেকে এটা জানে না বা হচ্ছে এটা ইগনোর করে। তো আমি এখন ভাইরাসে ফেরত আসি। মানুষ, আমি যেটা বলতে চাচ্ছি এখানে যে মানুষের ক্ষেত্রে এই যে ভুল করার পরিমাণ বা হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ কপি করার পরিমাণ, ভুল করার পরিমাণটা অনেক কম, এবং সাথে আমাদের রয়েছে ভুলগুলো কারেকশন করার একটা সিস্টেম। তো ভাইরাসের ক্ষেত্রে যেটা হয় যে এই ভুল করার পরিমাণটা অনেক বেশি।
আপনি দেখতে পাবেন যে আরএনএ ভাইরাসের ক্ষেত্রে এটা হচ্ছে প্রায় 10,000, আমি ঠিক স্ক্রিনে দেখতে পাচ্ছি না, সম্ভবত 10,000 একটা করে ভুল করবে। হ্যাঁ 10,000, 10⁴ ও 10⁵ সো যদি 10,000 একটা ভুল করে এবং ভাইরাসের জিনোম, করোনা ভাইরাস হচ্ছে ওয়ান অফ দি লার্জেস্ট আরএনএ ভাইরাস, এবং সেটা হচ্ছে 30 KB, সো প্রায় 30,000 বেস পেয়ারের মতো। এখন চিন্তা করেন আপনি 30,000 বেস পেয়ারের মধ্যে যদি প্রতি 10,000 একটা করে মিস্টেক করেন, একবার যদি রেপ্লিকেট করেন বা সংখ্যা বৃদ্ধি করেন, তাহলে আপনি কতগুলো মিস্টেক করতে পারছেন? ধরে নিলাম 3টা বা 4টা। 30,000-এ 3টা ভুল করবে সে মোটামুটি। হ্যাঁ, এটা হচ্ছে একবার। এখন আবার করেন তাহলে আরো ভুল করবে। আমরা সংখ্যার ডিটেইলে গেলে বোধহয় আমাদের দর্শক ওই অত বেশি রিলেট করতে পারবে না খালেদ ভাই। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আচ্ছা, আমি একটা অনেক বেশি একটা অনেক কম, এই টাইপের একটা কোয়ালিটেটিভ ধারণা দিলে ওদের বোধহয় বেশি। আমি যদি একটা আচ্ছা, আমি একটু ক্লিয়ার করতে চাই এখানে একটা জিনিস, যদি আমাকে একটু অনুমতি দেওয়া যায়। সেটা হচ্ছে যে আমরা সহজ করে এই স্লাইড থেকে যে মেসেজটা নিতে পারি সেটা হচ্ছে যে আমাদের হিউম্যান সেল, মানে আমাদের দেহের যে কোষ, তার ডিএনএ কপি করার সময় যে ভুলের সম্ভাবনা, তার চাইতে একটা আরএনএ ভাইরাসে ভুলের সম্ভাবনা 1 লক্ষ গুণ বেশি। এটা কি আমরা বলতে পারি? 1 লক্ষ না, 10 লক্ষ গুণ বেশি। আমরা এখানে যদি তুমি 10⁴ আর 5 ধরো, 1 লক্ষ থেকে 10 লক্ষ, 1 লক্ষ থেকে 10 লক্ষ গুণ বেশি। তার মানে হচ্ছে ভাইরাস বেশি ভুল করবে, বেশি মিউটেশন হবে। এখন হচ্ছে তো এটা গেল একটা ব্যাপার যে ভাইরাসের মিউটেশন বেশি। এখন চিন্তা করতে হবে যে আরেকটা ব্যাপার যে জেনারেশন টাইম। জেনারেশন টাইম মানে হচ্ছে যে আপনি সহজভাবে যদি বলি যে আমার একটা ভুল, সেটা আমার সন্তান আমি কিভাবে ছড়িয়ে দিব ভুল, আমি খুব সহজভাবে বলতেছি আর কি। তো আপনি ধরে নেন যে একটা মাছের ক্ষেত্রে এটা 2 বছর, একটা ভাইরাসের ক্ষেত্রে তার এই যে ভুলগুলো করলো এবং সেটা আরেকজনের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, সেটা হচ্ছে মাত্র 10 ঘন্টা একটা কোষের মধ্যে। এখন চিন্তা করুন, ভাইরাস তাড়াতাড়ি বাচ্চা নেয় আর কি, বাচ্চা নেয়, অনেক তাড়াতাড়ি বাচ্চা নেয়, এবং সেই বাচ্চাগুলো আরো অনেকগুলো কোষকে ইনফেক্ট করে এবং আরো ভুল ছড়ায় পড়ে। এখন এরপর যেটা হচ্ছে যে পপুলেশন সাইজ, যে কত বেশি পপুলেশন তৈরি করতে পারে, সেটা যদি দেখেন, এখানে একটা মানে মাছের যে উদাহরণটা দেওয়া আছে যে 10⁷ মাছ রয়েছে, এটা একটা লেকের, নেদারল্যান্ডের একটা লেকের কথা বলা হচ্ছে যে সেখানে ধারণা করা এতগুলো মাছ রয়েছে। একটা কোষের ভিতরে আপনি যদি ইনফ্লুয়েঞ্জা, যেটি একটা আরএনএ ভাইরাস, তার সংখ্যাটি দেখুন, সেটা হচ্ছে জাস্ট একজন পেশেন্টের মধ্যে 10⁹। তো আপনি যদি চিন্তা করেন যে একটা ভাইরাস একটা মানুষকে ইনফেক্ট করলো, ইনফেক্ট করার পর সে এতগুলো ভুল করতেছে এবং তার 16 ঘন্টার মধ্যেই এতগুলো ভুল আসতেছে, তাহলে চিন্তা করুন যে কতগুলো ভুল সে অ্যাকুমুলেট করতে পারে। এবং এখানে ভুল বলাতে অনেকে মনে করবে যে তাহলে তো ভাইরাস মানে নষ্ট হয়ে যাওয়ার কথা, বা ভাইরাস ভুল, আমরা তো জানি যে ভুল আসলে খারাপ। মিউটেশন সব ক্ষেত্রে যে খারাপ বা আপনার কি ডিসঅ্যাডভান্টেজে ফেলবে, এটা কিন্তু সত্যি না। ভাইরাসের ক্ষেত্রে যেটা হয় যে সে মিউটেশন যেসব মিউটেশন আমাদের কোষগুলো ধরে রাখতে পারে না, সেটাই তার জন্য অ্যাডভান্টেজ হয়ে যায়। অনেকটা ধরতে পারেন যে ভাইরাস চুরি করতে গেল, এখন দারোয়ান তাকে চিনতে পারলো না, কারণ হচ্ছে সে তার মুখে কোনো আঘাতের কারণে তার চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এমন ঘটনা ঘটতে থাকে যে সে যত বেশি চেহারা চেঞ্জ করতে পারবে, তত দারোয়ান বা হচ্ছে বাড়ির যে সিকিউরিটি, তারা কিন্তু তাকে কম চিনতে পারবে, এবং সেখানে কিন্তু সে চুরি করার বা হচ্ছে ডাকাতি করার সুযোগটা বেড়ে যাবে। এই যে কথাগুলো বললাম, এর সাথে আরেকটা কমপ্লেক্সিটি বা আচ্ছা আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে জিনোম সাইজ। ইনফ্লুয়েঞ্জার জিনোম সাইজ খুবই ছোট। আপনি যদি মাছের কথা ধরেন, ইভেন মানুষের তো 3.2 বিলিয়ন বেস পেয়ার। সো সেই চিন্তা করে দেখেন যে আপনার সংখ্যা কম, আপনার মানে মানুষের ক্ষেত্রে যেটা হয় যে মানুষের জিনোম সাইজটা অনেক বড়, আবার তার মধ্যে তারা হচ্ছে কম মিউটেশন করে, ভাইরাসের জিনোম সাইজটা হচ্ছে ছোট এবং সে বেশি মিউটেশন করে। তো এই কারণে যেটা হয় যে ভাইরাস খুব দ্রুত অনেক ডিফারেন্ট বৈশিষ্ট্য লাভ করতে পারে। একটা খুব কমন বৈশিষ্ট্য হচ্ছে ভাইরাস ড্রাগ রেজিস্ট্যান্স, যেটা খুব বড় ধরনের সমস্যা। ভাইরাস যেটা করে যে আপনি যদি ড্রাগ দেন, আপনি যদি ড্রাগ ঠিক মতো না নেন, সে খুব দ্রুত এটার প্রতি রেজিস্ট্যান্স তৈরি করে ফেলতে পারবে। কারণ ভাইরাস ব্যাকটেরিয়া এরা হচ্ছে আলটিমেট
ইভলভিং মেশিন, এবং ভাইরাস হচ্ছে একটা প্রশ্ন করতে চাচ্ছি সম্ভবত। তাহলে আমরা এই স্লাইডটা একটু থামাই, ঠিক আছে? এটা থামায় একটু ক্লিয়ার করি এখানে যে যা কোশ্চেন আসছে এই পর্যায়ে, তারপর আমরা নেক্সট আরেকটা এখানে বেসিক যে টেক অ্যাওয়ে পয়েন্ট যেটা আমি নেই, এটা হচ্ছে যে মিউটেশন মানুষের জন্য খারাপ, মানে খুবই সিম্পলিস্টিক ভাবে আমি যদি বলি, মানুষের জন্য খারাপ হইতে পারে কিন্তু ভাইরাসের জন্য একটা অ্যাডভান্টেজ। ইয়েস, মানুষের ক্ষেত্রে যেটা হচ্ছে খুব স্লোলি আমরাও কিন্তু মিউটেট হই। আপনি আমি আমার সাথে আছে, আমরা হয়তো 99.99% মিল, কিন্তু আমাদের কিছু কিছু চেঞ্জ আছে, যেই কারণে হচ্ছে আপনার ফেশিয়াল ফিচার আমার ফেশিয়াল ফিচার মানে ফিচার এক না, আপনার দৈহিক অবস্থা আমার দৈহিক অবস্থা এক না, আপনার কিছু কিছু রোগের প্রতি হচ্ছে আপনার প্রবাবিলিটি বেশি, আমার কম, এবং হচ্ছে আমার কিছু ক্ষেত্রে হয়তো বা মানে অ্যাথলেটিজম থাকতে পারে, আপনার নাও থাকতে পারে, এরকম অনেকগুলো ব্যাপার ঘটে। সো ভাইরাসের ক্ষেত্রে এগুলোর ডিসিশন খুব দ্রুত হচ্ছে এবং খুব মানে কম সময়ের মধ্যে হচ্ছে এবং খুব এফেক্টিভ ভাবে হচ্ছে। আর একটা এক্সপেরিমেন্ট আমি যদি এখানে একটু অ্যাড করি, আমি তোমার কথার সাথে সম্পূর্ণরূপে এগ্রি করি না যে তুমি বলতেছো আসলে ভাইরাসের জন্য মিউটেশন আসলে ভালো। ব্যাপারটা আসলে এইরকম না। মিউটেশন আমি জিনিসটা সিম্পলিস্টিক ভাবে বলার চেষ্টা করি। আমি বলি ভালো এই সেন্সে যে 1000টা ভাইরাসের মধ্যে যদি একটা মিউটেশন ওই এনভায়রনমেন্টে সার্ভাইভ করতে পারে তাহলে তো ওটা সার্ভাইভ করে। সো ওই ক্ষেত্রে কিন্তু মিউটেশনটা একটা অ্যাডভান্টেজ, এই কারণে মিউটেশনের অ্যাডভান্টেজটা নিতে পারে, কারণ হচ্ছে মানুষের ক্ষেত্রে হয় অনেক পরিমাণে, মানুষের ক্ষেত্রেও হচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে ইউর রাইট, এভলিউশন লং টাইম স্কেলে আমরা সার্ভাইভ করে আসতেছি। উই আর দি অনলি স্পিসিস of humans that have survived as far as we know, maybe because we adapted the best to our environments as a result. মানে মিউটেশনটা হচ্ছে একটা অভিযোজনের একটা খুব ভালো উপায়, কারণ মিউটেশনের মাধ্যমে নতুন নতুন বৈশিষ্ট্য আসে। ভাইরাস যে কারণে হচ্ছে খুব দ্রুত পরিমাণে এই মিউটেশনটাকে ভালো কাজে ব্যবহার করতে পারে, তার কারণ হচ্ছে ভাইরাসের বাচ্চা বেশি না, যে কারণ হচ্ছে জনসংখ্যা বেশি। আমি এখানে একটু আলাদা একটা প্রশ্ন, সবাই মানে ভাইরাসের বেনিফিটের কথা বলতেছে, আমি এখানে মনে করি যে 50-50 এই চান্সটাও তো থাকতে পারে যে ভাইরাস মিউটেট করে যে জেনারেশনটা বা যে নতুন স্ট্রেইনটা তৈরি হলো সেই স্ট্রেইনটা আসলে হিউম্যানকে আর অ্যাটাকই করতেছে না। এক্স্যাক্টলি, সে আমার অ্যাটাকই করতেছে না এবং হারাই গেল সেই। এটা অবশ্যই হয়, এটা একটা আশার ব্যাপার যে আমরা শুধু খারাপ ভাইরাসের বেনিফিট আসার ব্যাপার না, এটা আসার ব্যাপার না, একেবারেই না। কারণ ওই ভাইরাসটা ন্যাচারাল সিলেকশনে মারা যাবে সিম্পলি, কারণ আমরা বডিতে এক্স্যাক্টলি ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচনের কারণে যেই ভাইরাসটা বেশি ইনফেক্ট করতে পারবে না ও অটোমেটিক্যালি মারা যাবে। না, এটা সব সময় না। কিছু বর্তমান ভাইরাসটা হচ্ছে অন্যান্য অনেক ভাইরাসের থেকে কম ডেডলি, সেই কারণেই সে টিকে গেছে। ঠিক আছে, মানে মেইন কথা হচ্ছে যে টিকে থাকতে পারবে। আমি যদি এরকম বলি, সেই যদি কোনো কারণে হোস্টকে ইনফেক্ট করার ক্ষমতা হারায় ফেলে তাহলে সেই ভাইরাস মারা যাবে, তাহলে তো শেষ। এক্স্যাক্টলি, তো সেটাই আমি সেই পয়েন্টই বললাম যে ভাইরাস মিউটেট করে আমাদেরকে অ্যাটাক করার যদি ক্ষমতা হারায় ফেলে, তোর একটা পপুলেশনের মধ্যে 500 ভাইরাসের এমন হলো, ওই 500টা মারা যাবে, আর বাকি যে 1000-এর হয় নাই যেটা ভালো আছে ওইটা তখন বেশি বেশি বাচ্চা দিবে। তো এখানে ভাইরাস মিউটেট করে নিজে মানুষকে ছেড়ে ঠিক আছে যে বাচ্চা দিবে, আমরা তো দেখতেই পেলাম। আমার প্রসঙ্গটা হচ্ছে এটা যে আমরা দেখতে পেলাম যে যখন সে এই কপি তৈরি করতেছে তার মধ্যে যে এরর রেট, তাতে দেখা যায় যে সে ওই স্ট্রেনটাও মানে পরবর্তীতে যে ওইটাই যে টিকে থাকবে এমন তো নাও হইতে পারে। বাট মানে তুমি যেখানে এখানে গুলাই ফেলতেছো সেটা হচ্ছে সবগুলা ভাইরাস একসাথে না। আমরা যদি প্রবাবিলিটি হিসেবে চিন্তা করি, বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ভাইরাস মিউটেশনে মারা যায়। এক্স্যাক্টলি, যেগুলি এখানে একটু বলতে চাচ্ছি, ভাইরাসের ক্ষেত্রে মারা যাওয়া কথাটা ভুল, কারণ ভাইরাস তো যেটা আপনি বলতে পারেন যে ডেস্ট্রয় হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে, মানে ক্লারিফাই করতে চাই, কারণ অনেকে মারা যাওয়ার কথাটা বলে আসলে অনেক ভুল ধারণা ছড়ায় দেয়। ভাইরাস তো নন লিভিং, ভাইরাস বিলুপ্ত হয় আর কি। ভাইরাসের ক্ষেত্রে আসলে বিলুপ্তিও খুব সহজ, উৎপত্তিও খুব সহজ, খুব সহজে উৎপত্তি হয় আবার খুব সহজে বিলুপ্তি হয়। মানে আমাদের যে আসলে ভালোটা শুধুমাত্র একসাথে আসে না, ভালো যার মধ্যে আছে তার সাথে খারাপ জিনিস নিয়ে আসে। ভাইরাস খুব কারণেই সে যেরকম নতুন উৎপত্তি হচ্ছে আবার বিলুপ্ত হচ্ছে, তাই তো? ব্যাপারটা হচ্ছে যে এটা ভাইরাসের জন্য ম্যাটার করে না, কারণ ভাইরাস অনেক তৈরি হয়, ওই যে তুমি যেটা বললা, কারণ ও অনেক ঘন ঘন বাচ্চা নেয়, এই কারণে ও কিছু কিছু ইনফেক্টিভ ভাইরাস সবসময় সার্ভাইভ করতে পারে।
So আচ্ছা, আমার একটা প্রশ্ন, নেক্সট স্লাইডে মানে ইলাবোরেট করা হবে। আমরা তো মানুষ নিয়ে কথা বললাম, ভাইরাস তো এই যে বিভিন্ন প্রাকৃতিক রিজার্ভার যেরকম বাদুড় এদের সাথে থাকার জন্য মানে কো এক্সিস্ট করে, তো সেইখানে তো মিউটেশনের রোলটা সেইখানে কি রকম? কারণ ওরা তো হোস্টের সাথে আর কি, যে জন্য আমি বলতেছিলাম যে কোএভলিউশন উইথ হোস্ট। এবং আরেকটা যেটা ছিল, যেটা আর কি, যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আপনি যদি ভাইরাসের স্ট্র্যাটেজি দেখেন, সে আরেকটা স্ট্র্যাটেজি করতে পারে যে ইনফেক্টিং মেনি স্পিসিস অর লাইক সেম স্পিসিস মেনি মেম্বার্স, যেটা ভাইরাস করে। ভাইরাসের কাজ হচ্ছে যত বেশি মানুষকে ইনফেক্ট করা বা বিভিন্ন প্রাণীকে। এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে যে আপনি পয়েন্টে নিয়ে আসলেন যে অন্যান্য স্পিসিসে কিভাবে ভাইরাস ইভলভ করে, একই রকম। এবং যেটা হয় যে স্পিসিসে যত বেশি সার্কুলেট করবে তত কিন্তু এটা মাছ নর্মাল হয়ে যাবে। যেমন ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল হবে এসআইভি, যেটা হচ্ছে এইচআইভির ইকুইভ্যালেন্ট। সেটা কিন্তু মাংকিতে খুব বড় ধরনের ঝামেলা করে না, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এইচআইভি বিশাল ঝামেলার, কারণ এইচআইভি ভাইরাসটা আমাদের স্পিসিসে নতুন আসছে। আমরা যদিও মানে মেকাক বা আমাদের সাথে আমরা ইভলিউশনে অনেক বেশি কানেক্টেড, এই জন্য হচ্ছে ওরা অনেক বেশি অলরেডি অ্যাডাপ্টেড হয়ে গেছে, ভাইরাসটা মোর অ্যাডাপ্টেড। ভাইরাস যদি সব হোস্টকে মেরে ফেলে, দ্যাটস দ্য ইভেন্ট, সেটা ভাইরাসের জন্য খারাপ। আপনি দেখেন মার্স বা সার্স কেন এত ছড়াতে পারেনি, কারণ তারা অধিকাংশ হোস্ট মেরে ফেলছে এবং তাদের ইনকিউবেশন পিরিয়ড কম। সো আপনি যদি মানে সহজ বাংলা, আপনি যদি জঙ্গি কার্যক্রম শুরু করেন, লোকজন অ্যালার্ট হয়ে যাবে, আপনাকে চিনে ফেলবে, আপনাকে হতে হবে স্নিকি বা স্পাই এর মতো। যেটা আমি জানতে চাচ্ছি যে এইখানে কোনো ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে এই ভাইরাসের স্পেসিফিক্যালি, যেটাতে আমরা বলতে পারি যে ইটস আ ন্যাচারাল ফিনোমেনা, ইট ওয়াজন্ট বায়ো ইঞ্জিনিয়ার্ড? ওইটা আমরা পরে যাই, আমরা ওইটাতে আমরা স্লাইডটা শেষ করে তারপর ওইটাতে যাই। আচ্ছা, ওই কোশ্চেনটা কিপ ইট ইন ইওর মাইন্ড, আমরা ওইটাতে। হ্যাঁ, ওইটা আমরা একটু পরে আমরা বরঞ্চ খালিদ ভাইয়ের সাথে তার স্লাইডে আবার ফেরত যাই, যেখান থেকে খালিদের পাঠশালায় দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পাই দেখি, লক্ষ্য করি। আসুন, দ্বিতীয়টা হচ্ছে অ্যানিমাল রিজার্ভয়ার, জিনোম না, আগেরটা। হ্যাঁ, জাস্ট আ সেকেন্ড, আমি ওকে, এটা তো এখানে যেটা আমি দেখানোর চেষ্টা করতেছি, এখানে ছিল এটা 2019 সালের আমি যতদূর মনে পড়ে জুন বা মার্চের দিকে নেচারের একটা পাবলিকেশন, নেচার মাইক্রোবায়োলজির। তো এখানে যেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে, সেখানে আসলে বলা হচ্ছে যে কিভাবে করোনা ভাইরাস গুলো বাদুড় থেকে বা হচ্ছে অন্যান্য অ্যানিমাল রিজার্ভার থেকে মানুষে আসে। এখানে শুধু একটা বাদে, যেখানে আপনার হচ্ছে এসএডিভি, যেটাকে ধারণা করা হচ্ছিল যে সম্ভাব্য মানুষেও আসবে, মানুষ আসতে পারে ধারণা করা হচ্ছিল। আর বাকি যে গুলো দেখতে পাচ্ছেন সেগুলোর মধ্যে 6টি মানুষকে ইনফেক্ট করতে পারে। যেমন আমি NL63, তারপর হচ্ছে OCT43, তারপর হচ্ছে মার্স করোনা ভাইরাস, তারপর হচ্ছে সার্স করোনা ভাইরাস, যেগুলো আর কি অলরেডি আমরা জানি যে এই নতুন করোনা ভাইরাসটি বাদেও বাকি 6টি করোনা ভাইরাস অলরেডি মানুষকে আক্রান্ত করতে পারে। এখন করোনা ভাইরাসের কথা বললে বাদুড় চলে আসে, এবং বাদুড় একটি খুবই ইউনিক অ্যানিমাল। বাদুড় অ্যাকচুয়ালি কিন্তু ম্যামাল, কিন্তু এটি উঠতে পারে, একমাত্র ম্যামাল যারা উঠতে পারে। এবং এই কারণে খালিদ ভাই, আপনি এটা ব্যাখ্যা করে আমার আপনার কাছে একটা জিনিস আছে, এখানে একটা খুব সুন্দর সিকোয়েন্স দেখা যাচ্ছে যে ন্যাচারাল হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট আর হিউম্যান হোস্ট, এগুলো নিয়ে যদি আমাদের আলোকপাত করেন বলতে সহজ উদাহরণ দিচ্ছি, যদিও মানে একটি রিলেটেড না কিন্তু ডিফারেন্ট। যেমন হচ্ছে আপনি ধরতে পারেন যে ডেঙ্গি এবং জিকার ক্ষেত্রে কি ঘটে। ডেঙ্গি এবং জিকা যেটা হয় যে মসকিউটোতেও আছে, আবার হচ্ছে মানুষেও আসতেছে। তো এই ক্ষেত্রে ভাইরাসটাকে কিন্তু ইভলিউশন বা অরিজিন হতে হলে তাকে দুইটা হোস্ট মেনটেন করতে হচ্ছে। করোনা ভাইরাসের ক্ষেত্রে করোনা ভাইরাসের ন্যাচারাল রিজার্ভার রয়েছে, অধিকাংশ সময় এটা হচ্ছে বাদুড়। বাদুড় থেকে যেটা হয় যে বাদুড় অনেক প্রাণীর সংস্পর্শে আসে, যেহেতু বাদুড় উড়াউড়ি করে এবং অনেক তার ট্রান্সমিশন রাউটটা অনেক বড়। যে কোনো পাখি বা যে কোনো উড়ন্ত যাদের মানে ক্রসিং মানে অনেক বেশি ল্যান্ডস কাভারেজ আছে, তারা বেশি ছড়াতে পারে, এই জন্য মানুষেও অনেক বেশি রোগ ছড়ায়। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বলি যে
ন্যাচারাল হোস্ট, যেটা হচ্ছে যে এইটাই হচ্ছে তার নর্মালি সেখানে থাকে। যেমন হেপাটাইটিস বি ভাইরাস, এটা সাধারণত আপনি হিউম্যানে পাবেন। হেপাটাইটিস বি ভাইরাস মানে হেপাটাইটিস বি ভাইরাস যেটা হিউম্যানের, সেটা আপনি অন্য অন্য প্রাণীতে পাবেন না, সেখানে হয়তো ডিফারেন্ট একটা পাবেন। তো এটাকে আমরা বলি যে ন্যাচারাল হোস্ট, যে এই হোস্টেই সাধারণত এই ভাইরাসটি থাকে। দেন যেটা হয় যে স্পিল ওভার ইভেন্ট। স্পিল ওভার ইভেন্টটা হয় যখন হচ্ছে কোন একটা ন্যাচারাল হোস্টের সাথে অন্য একটা প্রাণী কোনোভাবে ইন্টারাকশনে যায়। এই ইন্টারাকশনটা হয় আপনি যদি একটা প্রাণী ধরতে যান, বা এই একটা বা ওই প্রাণীর কোন একটা স্পেসিমেন, যেমন হতে পারে লালা, মল বা মূত্র বা মাংস, এবং এমনকি পালকও হতে পারে, বা হচ্ছে চামড়া, এর সংস্পর্শে আসলে এই সংস্পর্শে আসার কারণে যদি ভাইরাসটি তখন মানে সক্রিয় থাকে, তখন যেটা হবে যে আপনার মধ্যে সংক্রমিত হওয়ার একটা সুযোগ থাকে। তো যখন এটা আসে, আমরা যেহেতু আমরা মানুষ নিয়ে বেশি আলোচনা করি, বা মানুষ হচ্ছে আমাদের মেইন ভাইরোলজির বিষয়, সেজন্য আমরা ওই যে অন্য যে প্রাণীটি ছিল সেটিকে আমরা ধরি ইন্টারমিডিয়েট হোস্ট, এবং হিউম্যানকে ধরি মানে হিউম্যান হোস্ট, বা হচ্ছে আমরা বলি, যেহেতু আমরা মানুষ নিয়ে গবেষণা করি। সো এই ইন্টারমিডিয়েট হোস্ট গুলো বের করা হয় যাদের যেহেতু বাদুড়ের সাথে সরাসরি অনেক মানুষের ইন্টারাকশন হয় না, ইন্টারমিডিয়েট হোস্ট গুলো হচ্ছে যাদের সাথে বাদুড়ের বেশি ইন্টারাকশন হওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ যেমন স্বামীর এখন ইউকেতে আছে, তো সেখানে বাঁধনে ইউকেতে আছে, তো বাঁধনের স্বামীর সাথে বাঁধনের ইন্টারাকশন হওয়ার সুযোগ বেশি। এখন আমি যদি স্বামীর কথা শুনতে চাই, বা স্বামীর কোনো গুজব শুনতে চাই, তাহলে হয়তো আমার বাঁধন যদি ইউএসএ আসে, তখন আমি এখান থেকে জিজ্ঞেস করতে পারবো। তো এখানে বাঁধন হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট, স্বামীর হচ্ছে করোনা ভাইরাস। তো এইটা, এবং আমি হচ্ছি লাস্ট হোস্ট। তো এটা হচ্ছে যে সহজভাবে কিভাবে আপনার ভাইরাস গুলো ছড়ায়, যে হচ্ছে একটা ন্যাচারাল হোস্ট থাকে, সেই ন্যাচারাল হোস্টের সাথে অন্যান্য প্রাণীর বা সরাসরি হিউম্যানেরও হয়তো ইন্টারাকশন হতে পারে। তো আমার আচ্ছা, ইফতি আগে প্রশ্ন করেছেন। আমার এই প্রশ্নটা একটু স্টুপিড হতে পারে, কিন্তু আমরা তো এখানে দেখলাম যে ইন্টারমিডিয়েট হোস্ট, বা আমরা যেরকম মানুষের মধ্যে একটা মানে আমরা ট্র্যাক ব্যাক করলে ন্যাচারাল হোস্ট পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যে করোনা ভাইরাস বা বিভিন্ন ভাইরাস, নিপা ভাইরাস সহ অনেক ভাইরাস তো বাদুড়ে থাকে, কিন্তু বাদুড়ে কিভাবে আসে ভাইরাসটা, সেই সোর্সটা কোথেকে আসে? এটা আসলে খুব ডিফিকাল্ট প্রশ্ন, কারণ হচ্ছে ভাইরাসের এভলিউশন খুবই জটিল একটা মানে বিষয় আর কি। সেখানে অনেকগুলো থিওরি রয়েছে আর কি। ভাইরাস আসলে অনেক ভাইরাসের ব্যাপার হচ্ছে যে ভাইরাস যে কোনো প্রাণকে আক্রান্ত করতে পারে, এমন কোনো কিছু নাই যেটা ভাইরাস আক্রান্ত করতে পারে না, এবং এমন কিছু নাই যার মানে অন্তত একের অধিক ভাইরাস আছে, মানে এনি লিভিং ক্রিয়েচার। সো ভাইরাস বলতে গেলে যদি আপনি সেই চিন্তা করেন, যেটা অনেকে ধারণা করে, ভাইরাস প্রবাবলি কোষের আগে থেকে ছিল, অথবা সব প্রাণের আগে ভাইরাস ছিল। সো লাইক 3 ডিফারেন্ট থিওরিজ লাইক হাউ ভাইরাস কেম। লাইক হারপিস ভাইরাসের ক্ষেত্রে যেটা বলা হয় যে মিলিয়ন ইয়ার্স বিফোর ছিল, মানে এটা ছিল, সেখান থেকে আস্তে আস্তে সে আমাদের এখানে যেমন হারপিস ভাইরাস গুলো খুব ভালো রেপ্লিকেট করতে পারে। 8টা হারপিস ভাইরাস রয়েছে, মানে 8টা টাইপের হারপিস ভাইরাস রয়েছে, যেটা মানুষকে খুব চমৎকার ভাবে ইনফেক্ট করতে পারে। তো ভাইরাস গুলো অনেক আগেই রয়েছে, তারা সব ধরনের কোষকে ইনফেক্ট করে। যেই কারণে যেটা হয়, আপনি যদি এভলিউশনারি ট্রি দেখেন, ট্রি অফ লাইফে কিন্তু ভাইরাসকে রাখা হয় না। কেন রাখা হয় না? কারণ ভাইরাস এত ডাইভার্স এবং এত ডিফারেন্ট, এন্ড অলসো ভাইরাস ইজ নট এ লাইফ, লাইক ভাইরাস অ্যালাইভ অন ডেড। এটা আসলে একটা বিশাল ডিবেট। আমি খালিদ ভাইয়ের সাথে একটু যদি অ্যাড করি, খালিদ ভাই যে ট্রি অফ লাইফের কথা বলছে, বেসিক্যালি সব জীবন্ত জিনিস যা পৃথিবীতে বসবাস করে, এরা যে সবাই এভলিউশনের মাধ্যমে একটা সিঙ্গেল ব্যাকটেরিয়া থেকে আসছে, এটাকে একটা গাছের মাধ্যমে দেখানো হয় যে একটা ব্যাকটেরিয়া থেকে ছড়িয়ে ছড়িয়ে সবগুলো লাইফ তৈরি এসেছে, সেটাকে বলা হয় ট্রি অফ লাইফ। হ্যাঁ, যেটা হচ্ছে আমি একটু মানে ইন্টারাপ্ট করতে চাচ্ছি। এর আগে যে আমরা স্লাইডটা দেখলাম, ন্যাচারাল হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট, তারপর হচ্ছে হিউম্যান হোস্ট। এখন আমার প্রশ্ন হলো যে বাদুড়কে যদি কোনো হিউম্যান ডাইরেক্ট খেয়ে ফেলে, ঠিক আছে, তাহলে কি ইন্টারমিডিয়েট হোস্টের কোনো প্রয়োজন আছে কিনা, না থাকলে কেন, বা থাকলে কেন? আরেকটা প্রশ্ন হলো যে বাদুড়ে যে ন্যাচারাল হোস্ট যেখানে, তার মানে বোঝা যাচ্ছে যে বাদুড়ের প্রোটিনের সাথে ওই ভাইরাসের কোনো প্রোটিন ম্যাচ করছে, এই জন্য ওইটা বাদুড়ে আছে। এবং ইন্টারমিডিয়েট হোস্টেও সেটা যাচ্ছে এই জন্য, কারণ হচ্ছে যে ইন্টারমিডিয়েট হোস্টের কোনো রিসেপ্টর বা কোনো প্রোটিনের সাথে ওই ভাইরাসের ওই প্রোটিন ম্যাচ করে। একইভাবে সেটা হিউম্যানে আসতে হলে
তার প্রোটিনের সাথে ম্যাচ করতে হবে। তাহলে এখানে মিউটেশন হয়ে কোনো ঘটনা ঘটছে কিনা, নাকি মানে এটাই আমার প্রশ্ন, যে ইন্টারমিডিয়েট হোস্টের এখানে প্রয়োজন কি আসলে? যদি আমরা তো জানি যে অনেকটা ফুড হ্যাবিট আছে যে বাদুর তারা ফুড হিসেবে গ্রহণ করে। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন হচ্ছে যে বাদুর ফুড হিসেবে, মানে আমি প্রথম প্রশ্নে যাচ্ছি। একটা হচ্ছে যে আপনার প্রথম কোশ্চেনটা হচ্ছে যে বাদুর খাবার হিসেবে নিলে এখান থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট হোস্টের দরকারটা কি। প্রথম প্রশ্নটা হচ্ছে যে বাদুর খেলে সরাসরি আক্রান্ত হবেন এমন আমাদের কাছে এখন পর্যন্ত এভিডেন্স নাই, এবং বাকি যেগুলো রয়েছে সেগুলোতেও নাই। ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে বাদুর আপনি মানে আপনার কোন একটা কোষকে আক্রান্ত করতে হলে ভাইরাসটিকে মানে সেই কোষের কাছাকাছি যেতে হবে, বা হচ্ছে সেই কোষের মানে মানে যেটা হচ্ছে তার সংস্পর্শে যেতে হবে। ইভেন এখনো পর্যন্ত সার্স কোভিড এর আরএনএ কিছু পাওয়া গেছে, খুবই রেয়ার, একজন পেশেন্টের, একজন বা দুজন পেশেন্টের আপনার মলে পাওয়া গেছে, কিন্তু সেটা ইনফেকশাস না। আরএনএ পাওয়া মানেই এই নয় যে ভাইরাসটি আপনাকে আক্রান্ত করতে পারবে। তো এই জন্য হচ্ছে ফিকাল ওরাল রাউট বা হচ্ছে খাবার থেকে আসে এটা ধারণা করা হচ্ছে না। কিন্তু যেটা ধারণা করা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি ধরলে বা হচ্ছে সংস্পর্শ আসলে, যেটা আমরা অলরেডি জানি যে ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে ঘটে, যে বার্ড ফ্লু, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এগুলো সবই আসে কারণ হচ্ছে আমরা পোল্ট্রি ফার্মে বা হচ্ছে আমরা যে ফার্মিং করি সেখানে অনেকগুলো পাখি একসাথে আমরা রাখি, তাদের যদি একজন ইনফেক্টেড হয়ে যায় তাহলে হচ্ছে ভাইরাসটি খুব দ্রুত মিউটেট করতে করতে মানে পাখির মধ্যে অনেক ভালো একটা অ্যাডাপ্টেশন পাবে। এখন পাখি যদি আপনি যদি ফার্মার হন, মানে ফার্মার বলতে চাচ্ছি যে আপনি যদি পোল্ট্রি ফার্মার হন, সেক্ষেত্রে আপনি কিন্তু পাখির ডিরেক্টলি কন্টাক্টে আসতেছেন। তো পাখি থেকে আপনার সাসেপ্টিবল হচ্ছে, কারণ আপনি হাত দিয়ে নাক মুখ ধরতেছেন। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে আপনার নাকে মুখে আসবে। তো বাদুরের ক্ষেত্রে আসতেও পারে। নিপার ক্ষেত্রে যেটা ঘটে সেটা কিন্তু বাদুর খাওয়া থেকে নয়, বরং বাদুর যে খেজুর রস খায় বা তালের রস খায়, খাওয়ার পরে তার মুখের লালা, মল মূত্র যেটা সে ফেলে বা হচ্ছে যে অংশটুকু টাচ বা ধরে, সেখান থেকে আসে, কারণ সেখানে ভাইরাসটি মানে লাইভ থাকে। তো সরাসরি বাদুর খেলেই হবে এটার কোনো প্রুফ নেই, আমাদের যেহেতু ডাটা নেই আমরা বলতে পারি না যে না। এখানে আমার প্রসঙ্গটা হচ্ছে, এখানে আমি যেটা বলতে চাচ্ছি মানে খাওয়াটা কিন্তু এখানে আসলে খেতে গেলে কিন্তু ওটাকে হ্যান্ডেল করতে হবে। আমি ওটাকে ধরবো, ওটাকে চিলবো, ওটাকে আমার হ্যান্ডেল করে কুকিং এর আগ পর্যন্ত আমি যে তাকে হ্যান্ডেল করতেছি, তাহলে সেখান থেকে এটা ইনফেক্ট হতে পারে কিনা। তো হ্যান্ডেলিং ব্যাপারটা সব ক্ষেত্রে, সেটা আপনি যদি মুরগির মাংস হ্যান্ডেলিং করেন সেখানে সালমোনেলার ইনফেকশন, এবং বাংলাদেশেও যেটা হয় যে আমাদের ক্যাম্পিব্যাক্টর, যেটা নিয়ে আমি গিলেনবারি সিনড্রোম নিয়ে কাজ করছি, সেই কিন্তু আসলে মুরগি থেকে বলা যায় সাধারণত আসে, কারণ অনেক ভাইরাস, যে কোনো লাইভ স্যাম্পল আপনি নিয়ে কাজ করেন, মাংস বা হচ্ছে পশু পাখির মলমূত্র, সেখান থেকে আসে। সো হ্যান্ডেলিং থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। কুকিং এর খালেক ভাই, এখন করি মানে ওই SARS-CoV-2 এর ব্যাপারে ফিরে যাই, ওখান থেকে আবার ওই আনিস ভাইয়ের যে কোয়েশ্চেনটা ছিল আমরা সেটা নিব। মানে এই যে আমরা যে ওভারঅল একটা দেখলাম যে এক প্রাণী থেকে একটা ইন্টারমিডিয়েট হোস্ট আছে, তারপরে হিউম্যানের কাছে যায়, এটার ব্যাপারে এই নোভেল করোনা ভাইরাস সম্বন্ধে আমরা কতটুকু জানি, আর তার সাথে হচ্ছে ওই আনিস ভাইয়ের কোয়েশ্চেনটা নিব। হ্যাঁ, আনিস ভাই বলেন, আপনি আপনার কোয়েশ্চেনটা বলেন, আমরা দুইটা নিয়ে একসাথে যাই। যেটা ওই যে আপনার কোশ্চেন ছিল যে এটা সিনথেটিক কিনা। হ্যাঁ, মানে আমি স্পেশালি যে which is the topic of this session, যে আমরা তো ভাইরাসের কিভাবে ছড়াচ্ছে এবং কিভাবে এটা অরিজিনাল হোস্ট থেকে ইন্টারমিডিয়েট হোস্ট হয়ে হিউম্যান হোস্ট আলটিমেটলি মানে মিউটেশন গুলো ইনাফ হয়েছে যে হিউম্যান হোস্টকে সে ইনফেক্ট করতে পারছে একটা লেভেলে যে পুরোপুরি যাকে ইনফেক্ট করে তাকে মারে না, which means that it has that ability to spread via humans as well. তাই না? সো এখন যেটা সবাই মানে জনগণের প্রশ্ন, এটা হচ্ছে যে is this something that is capable of being lab engineered? You mean like is it মানে একটা অল্টারনেটিভ থিওরি বা একটা কনস্পিরেসি থিওরি যদি আমরা নেই, যে একটা থিওরি, একটা সায়েন্টিফিক থিওরি গেল এটা, অন্য থিওরি হচ্ছে যে আসলে আমেরিকা তৈরি করে এটা হচ্ছে মানুষের মধ্যে ঢুকাই দিছে, কিন্তু পেপারে আপনাদেরকে টাকা দিয়ে ঘুষ দিছে যে পেপারে লেখা এটা বাজার থেকে আসছে। এবং আমার ধারণা খালিদেরও হাতে। তো এই জন্যই কিন্তু আমি আসলে মানে সেকেন্ড স্লাইডে নিয়ে আসছি যে কেন ইন্টারমিডিয়েট হোস্টের কথা বলতেছি, কেন কিভাবে আসে, কারণ এর পরের স্লাইডে অ্যাকচুয়ালি ব্যাপারগুলো আসবে। আমি কি স্লাইড শেয়ার করব খালিদ ভাই?
কচি ভাইয়ের প্রশ্নটা আর কি, যে ইন্টারমিডিয়েট হোস্টের ব্যাপারটা, ইন্টারমিডিয়েট হোস্টের দরকার কি? আসলে দরকার বলে না, যেটা হচ্ছে যে আমরা দেখতে পাই, যেটা হচ্ছে যে সার্সের বা এবং মার্সের যে প্রাদুর্ভাব, আমরা জানি যে হচ্ছে ভাইরাস গুলো একটা না মানে সরাসরি হিউম্যানের, কারণ বাদুর অতটা হিউম্যানের কন্ট্যাক্টে আসে না, তো নিশ্চয়ই এর মাঝে কোনো একটা মাধ্যম থাকতে হবে, যেমন খেজুরের রস একটা মাধ্যম। তো আমরা যখন ইনভেস্টিগেট করি তখন আসলে মানুষের বিহেভিয়ার সেটা দেখার চেষ্টা করি, এই জন্য সে ইন্টারমিডিয়েট হোস্টটা আসলো। এবং এরপরে যদি স্লাইডটাতে যাই আমরা, আচ্ছা আমি স্লাইডটা অন করছি, আর যেতে যেতে একটু খালিদ ভাইয়ের সাথে আমি অ্যাড করি যে ওই ইন্টারমিডিয়েট হোস্ট কিন্তু করোনা ভাইরাস থেকে একটা ধারণা করা হচ্ছে যে প্যাঙ্গোলিন বা তক্ষক ছিল ইন্টারমিডিয়েট। সো দুইটা আর কি, যেটা হচ্ছে যে সো এটা হচ্ছে সার্স করোনা ভাইরাসের কমপ্লিট জিনোম। এখানে আমি দুইটা জিন মানে মানে মেইনলি আর কি কথা বলতে চাচ্ছি, মানে একটা জিনে, এটা হচ্ছে যে জাস্ট একটা পয়েন্ট, যে এটা কি এই দুইটা স্ট্রেন পাওয়া গেছিল না এটা সার্স কভ? হ্যাঁ, তো এটা এখনো ডিবেটেবল। তো ওরা একটা পেপার দাবি করছে শুরুর দিকে আর কি, প্রথম বায়ার কাপ ছিল, পরে এটা পাবলিশ হয়েছে, যে ওরা বলতেছে যে দুইটা টাইপ আছে, এল এবং এস, এবং দাবি করছে এটা যে হ্যাঁ এটা খুব দ্রুত, কারণ ওরা যেটা করছে যে ওরা ট্রেস ব্যাক করছে যে মানে এগুলো আমরা বলি যে মলিকুলার ক্লক হাইপোথিসিস, যেটা দিয়ে আপনি আসলে ধারণা করতে পারেন যে একটি প্রাণী কখন মানে ফার্স্ট মানে আবির্ভূত হয়েছে, মানে কমন অ্যানসেস্টর থেকে আর কি। তো ওরা ট্রেস ব্যাক করে দেখছে যে প্রবাবলি ডিসেম্বর 2019 এর ডিসেম্বরের নভেম্বর বা ডিসেম্বরের শুরুর দিকে অ্যাকচুয়ালি আসছে। তো আসার পর ওদের দাবি ছিল যে না এখানে, কারণ ভাইরাসটাও কন্টিনিউয়াসলি কিন্তু ইভলভ করতেছে। আমি ফেব্রুয়ারির একটা অ্যানালিসিস দেখলাম যেখানে তারা 93টা সার্সের বিভিন্ন জিনোম নিয়ে, মানে বিভিন্ন দেশের জিনোম নিয়ে কম্পারিজন করছে, সেখানে তারা কিছু ডিলিশন দেখতে পাইছে, মিউটেশন দেখতে পাইছে। তো আপনি যেটা বলেন যে ডিফারেন্ট স্ট্রেইন, এটা এখনো ডিবেটেবল যে আমরা এখনো তাদের ওই দুটাকে আলাদা স্ট্রেইন বলতে পারবো কিনা, কারণ এই মুহূর্তে ওরা যেটা বলতেছে যে একটার সিভিরিটি বেশি আর একটার সিভিরিটি কম, এবং এটার সিভিরিটি কম মানে যেটা বেশি ছড়াচ্ছে আর কি, সেটাই বলতেছে যে প্রমিনেন্ট টাইপ আর কি। তো এটা এখনো ডিবেটেবল। আচ্ছা আমরা তাড়াতাড়ি করতে হবে, স্লাইডটা আমরা শেষ করে আর আলোচনার সামনের দিকে যেতে হবে। তো এই স্লাইডটা শেষ করি। জি, এই স্লাইডটাতে যেটা মানে মেইন যেটা দেখাতে চাচ্ছি যে সার্স করোনা ভাইরাস বা যে কোনো করোনা ভাইরাসের ক্ষেত্রে মানুষজন যেটা নিয়ে প্রথমে কাজ করে সেটা হচ্ছে স্পাইক প্রোটিন। এবং স্পাইক প্রোটিন নিয়ে কেন কাজ করে, কারণ স্পাইক প্রোটিনটাই মূলত হোস্ট বা হিউম্যান বা হচ্ছে যে কোনো অ্যানিমাল রিজার্ভার কোষের রিসেপ্টরের সাথে বাইন্ড করে কোষটাকে মানে ভাইরাসটাকে কোষের ভিতর নিতে সাহায্য করে। মানে আমরা কি বলতে পারি এটা হচ্ছে হিউম্যান কোষে ঢোকার জন্য যে দরজা, সেই দরজায় ঢোকার চাবি? এক্স্যাক্টলি। সো ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে এটা কাইন্ড অফ মাস্টার কি, মানে হচ্ছে চোরের যে আর কি চাবিটা আর কি সেটা। তো এখানে যেটা আর কি ইন্টারমিডিয়েট হোস্টের ক্ষেত্রে যেটা স্বামী জিজ্ঞেস করতেছিল যে পেঙ্গুলিন ধারণা করা হচ্ছে, প্রথম দিকে একটা খুব নর্মাল একটা আইডিয়া ছিল যে সাপ থেকে এসেছে, যেটা আসলে ভুল, কারণ তারা আসলে ভালো করে দেখেনি এবং এটা জাস্ট বাইন্ড ফর ছিল। তো পেঙ্গুলিন থেকে যেটা এখানে দুইটা আর কি কারেন্টলি দুইটা বিষয় নিয়ে আর কি আলোচনা করি। একটা হচ্ছে যে ভাইরাসটি প্রবলি বাদুর থেকে আসছে, এটা শিওর, কারণ বাদুরের সাথে পুরো ভাইরাসের যদি আপনি কম্পারিজন করেন, আমি যদি কারেক্ট হই নামটি বলার ক্ষেত্রে, রেফিনোলাস বা রেফিনো যে ব্যাট আছে, সেই ব্যাটের একটা করোনা ভাইরাস আছে, সেটার সাথে অনেক বেশি মিল, যতদূর মনে পড়ে 80% এর বেশি মিল। প্যাঙ্গুলিনের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, যে স্পাইক প্রোটিনের কথা বলতেছিলাম, যে স্পাইক প্রোটিন হচ্ছে খুব ইউনিক করোনা ভাইরাসের ক্ষেত্রে। প্যাঙ্গুলিনের ক্ষেত্রে এই স্পাইক প্রোটিনের মিলটা অনেক বেশি ওই মানে বাদুরের করোনা ভাইরাস থেকে বা ব্যাট করোনা ভাইরাস থেকে আর কি। তো এই জন্য অনেক ধারণা করতেছে না এটা হয়তো বা প্যাঙ্গুলিন থেকে আসছে, এবং প্যাঙ্গুলিন বা বনরুই বা অ্যান্টিটার হচ্ছে ইমিডিয়েট হোস্ট। কিন্তু ওই স্পাইক বাদে বাকি যদি পুরো ভাইরাসটা দেখেন যেগুলো প্যাঙ্গুলিনে চলে আসছে, সেখানে মিলটা অনেক কম পাওয়া যাচ্ছে। তো এই জন্য হচ্ছে এখানে মানে ইন্টারমিডিয়েট হোস্টের ব্যাপারে দুইটি মানে ইন্টারমিডিয়েট হোস্টের ব্যাপারে যেটা ঘটতেছে, এখন আমরা শিওর না যে আসলে প্যাঙ্গুলিন থেকে আসছে কিনা বা হচ্ছে অন্য কোনো ইন্টারমিডিয়েট হোস্ট আছে কিনা। এখানে বলে রাখা ভালো যে আমরা একটু এই স্লাইডটা শেষ করে ফেলি তাড়াতাড়ি। জি, তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন যে স্পাইক প্রোটিনের ওভারঅল যে কম্পারিজন, যে হচ্ছে এখানে প্যাঙ্গুলিন দেখতে পাচ্ছেন বা অন্যান্য করোনা ভাইরাসের সাথে যে নীল এই
এই এই এই করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনের যে মিল দেখতে পাচ্ছেন, সেখান থেকে দেখা যায় যে কিভাবে এই ভাইরাসটা কিছু নতুন মিউটেশন গেইন করে অত্যন্ত ভালোভাবে সুন্দরভাবে কোষে ঢুকতে পারছে। তো এখানে আসলে ওই জিনিসটা হাইলাইট করে দেখানো হয়েছে যে দেখেন কি কি অ্যামাইনো অ্যাসিডে অনেক মিল রয়েছে। সেকেন্ড যেটা আর কি যে যেটা নিয়ে আর কি বলা হয় যে যেখানে দেখতে পাচ্ছেন কিছুটা ডিলিশন রয়েছে আর কি, যেটা হচ্ছে যে ফিউরিন ক্লিভেজ সাইটের ক্ষেত্রে আর কি। তো ফিউরিন ক্লিভেজ সাইটটার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে এটা আসলে কোনো একটা ভাইরাস কি আসলে ল্যাব থেকে তৈরি আসলো নাকি এটা আসলেই ন্যাচারাল হোস্ট থেকে আসলো, এটার একটা বড় প্রুফ হচ্ছে যে তার ফিউরিন ক্লিভেজ সাইটটা কিভাবে সে নিয়ে আসলো আর কি। তো এইখানে আপনার যেটা দেখতে পাচ্ছেন যে করোনা ভাইরাসের সার্স করোনা ভাইরাসের ফিউরিন ক্লিভেজ সাইটটা খুবই অন্যরকম, এবং এটা আমাদের পরিচিত অন্যান্য যে করোনা ভাইরাস গুলো ছিল এগুলো থেকে কিছুটা ভিন্ন। তার মানে এই না যে সম্পূর্ণ ভিন্ন, একই রকম আপনি অন্যান্য করোনা ভাইরাসের ক্ষেত্রে মিল পাবেন। যেটা খুব চমৎকার যে হচ্ছে যে এখানে ফিউরিন ক্লিভেজ সাইট এবং হচ্ছে সার্স এর স্পাইক প্রোটিনের যে মিলগুলো রয়েছে এবং যে বিভিন্নতাগুলো রয়েছে সেগুলো আমরা আগের করোনা ভাইরাস গুলোতেও দেখেছি, এবং এটা অলরেডি আমরা প্রেডিক্ট করেছি যে আগে প্রেডিকশন করা ছিল যে আমরা এরকম মানে বাদুড়ে এরকম করোনা ভাইরাস দেখতেছি যাদের সম্ভাবনা আছে যে এরকম হোস্টে মানে নতুন একটা করোনা ভাইরাস আসার আর কি। তো এই দুটি মানে এই প্রোটিনের থেকে সায়েন্টিস্ট আর কি প্রথমে যে প্রুফটা পেল যে না এটা অ্যাকচুয়ালি কোনো ম্যানমেড, এটা আসলে কোনো ল্যাব থেকে বের হয়ে যাওয়া না। আমি সিনথেটিকটা পরে আসতেছি। যে প্রথম মানে আমি যখন বলি যে এটা ল্যাব থেকে বেরিয়ে আসলো না, তার মানে হচ্ছে যে আমরা যখন ল্যাবে ভাইরাসটি রাখি তখন অনেক সময় মানুষের কোষের মধ্যে বারবার মানে কিছুদিন পর পর আমাদেরকে প্যাসেজ করতে হয়, মানে হচ্ছে আমরা সরি ভাইরাসটাকে চাষ করতে হয়, চাষাবাদ করার মতো আর কি। কারণ হচ্ছে মানে যেটা হচ্ছে যে ভাইরাসটাকে মানে স্টাডি করার জন্য একটা নির্দিষ্ট ফেজে রাখতে হয় বা একটা সিস্টেমে রাখতে হয়। তো এই জন্য হচ্ছে সায়েন্টিস্টরা এই দুটো প্রোটিনের স্ট্রাকচার আগে দেখার চেষ্টা করছে যে কি কি মিল আছে এবং কি কি অমিল আছে, বা এখানে এমন কোনো ঘটনা ঘটছে কিনা যে ফিউরিন ক্লিভেজ সাইটটা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। তো এরকম কোনো হিস্ট্রি আমরা দেখি নাই, এবং আমাদের আগের যে যেমন হচ্ছে ইনফ্লুয়েঞ্জার রিসার্চ থেকে আমরা জানি যে এরকম ইউনিক ফিউরিন ক্লিভেজ সাইট বা হচ্ছে এন্ট্রি রিসেপ্টর বা হচ্ছে এন্ট্রি রিসেপ্টরের সাথে যে ভাইরাসের প্রোটিন গুলো কাজ করে সেগুলোতে এরকম মিউটেশন আসা নতুন কিছু না, আমরা এগুলো অনেক মানে আমরা প্রকৃতিতে এরকম দেখে আসছি। সো সেখান থেকে বিজ্ঞানীরা ধারণা করলো এইটা অ্যাকচুয়ালি নেচার থেকে এসেছে, এবং নেচার থেকে কিভাবে আসছে সেটার ক্ষেত্রেও তাদের যে হাইপোথিসিস যেটা আমি অলরেডি আলোচনা করেছি যে ইন্টারমিডিয়েট হোস্টের মাধ্যমে এসেছে। ভাইরাসটা একদিনে আসেনি, সম্ভবত কয়েকবার জাম্প করেছে, কারণ হচ্ছে যেহেতু ভাইরাসটি সবাইকে মারে না, তো ভাইরাসটি যখন প্রথমে আসছে দেখা গেল যে মানুষটি কিছুটা আক্রান্ত হলো, সে আবার কিছুক্ষণ পর আরেকজনের মাধ্যমে আক্রান্ত করলো, আবার হয়তো সেই ভাইরাসটি আবার ব্যাক করলো আগের যে ইন্টারমিডিয়েট হোস্টে। তো এরকম ঘটনা ঘটতে পারে। তো এগুলো অ্যাকচুয়ালি এখন সায়েন্টিস্টরা শিওর যে এটা হচ্ছে ন্যাচারাল এবং এটা কোনো ল্যাব থেকে বের হয়ে আসেনি, এবং তারা এখন বের করার চেষ্টা করছে আসলে নেচারে কোন প্রাণী থেকে এসেছে, তারা জানে যেটা নেচার। এখন মানে ফোর্থ যেটা আর কি যে আপনারা যেটা বলছেন সিনথেটিক কিনা, তো সিনথেটিক হলে আমরা কিভাবে জানি আসলে এটা সিনথেটিক? আপনি যদি টোটাল সার্চ করোনা ভাইরাসের জিনোম খেয়াল করেন সেখানে সিনথেটিক কোনো আমরা সিকোয়েন্স দেখি না। সিনথেটিক সিকোয়েন্স বলতে আমরা যেটা বুঝি, করোনা ভাইরাস নিয়ে যখন কাজ করতে হয়, কেউ যদি বানাতে চায় তার কিছু টুল ব্যবহার করতে হবে। টুল ব্যবহার করা ছাড়া কোনো সায়েন্টিস্ট কোনো কাজ করতে পারে না, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। তো সেরকম কোনো সিকোয়েন্স আমরা দেখি না। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যেই পরিবর্তনগুলো দেখা গেছে এবং সার্সের সাথে যে মিলগুলো দেখা যাচ্ছে, এবং আরো যেসব ন্যাচারাল হোস্টে আমরা এরকম একই রকম ভাইরাসগুলো দেখে আসতেছি এবং মিল দেখতে পাচ্ছি, সেখান থেকে এটা পুরোপুরি শিওর যে এটা ল্যাব থেকে তৈরি হয় নাই বা কোনো মানুষ তৈরি করে নাই। এবং মানুষ যদি তৈরি করতে চাও সেটা খুব বড়, মানে এটা সম্ভব না, কারণ হচ্ছে আমরা সিকোয়েন্স দেখলে সেটা দেখতে পাবো,
আচ্ছা, আমাদের আজকে 55 মিনিটের মতো হয়ে গেছে, যে কারণে আমি আজকে আবার সবাইকে, এই দর্শকদেরকে একটু বলবো যে আপনারা যদি আমাদের এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে চান তাহলে শেয়ার করতে পারেন, বা কমেন্টে তাদেরকে ট্যাগ করতে পারেন, বা এখানে এসে কমেন্ট করতে পারেন, আমাদেরকে মেসেজ করে আপনারা জানাতে পারেন যে আপনাদের এটা কেমন লাগছে সেরকম। তো আমরা আবার হচ্ছে সবার কিছু প্রশ্ন নিব, প্রশ্ন নিয়ে তারপর আমরা আলোচনাকে সামারাইজ করা উচিত। আনিসের প্রশ্ন আছে, আনিস অনেকক্ষণ হাত তুলে আছে। আনিস, আমার যে প্রশ্ন হচ্ছে, আমি জাস্ট আমার নিজের আন্ডারস্ট্যান্ডিংটা চেক করতে যাচ্ছি যে বেসিক্যালি এটা বলা হচ্ছে যে আমরা যদি ব্যাটের মধ্যে যে সার্স কোভি 2 আছে ওইটা নেই, আর প্যানগোলিনের মধ্যে যে সার্স কোভি 2 ভাইরাসটা আছে ওইটা নেই, এবং ওইটাকে সিকোয়েন্স করি, ওইটার মধ্যে অনেক মিল। আমরা এখন যদি মানুষের থেকে যে সার্স কোভি 2 ইনফেক্ট ওইটা নেই এবং ওইটাকে সিকোয়েন্স করি, তখন আমরা দেখি যে এই সার্স কোভি 2 এর সাথে প্যাঙ্গোলিনের সার্স কোভি 2 স্ট্রাকচারাল অনেক মিল আছে, মানে মিল আছে। আনিসের সম্ভবত ইন্টারনেট কানেকশন, আমরা অন্যরা কন্টিনিউ করো। আচ্ছা, আমি প্রশ্ন করব। হ্যাঁ হ্যাঁ, আনিসের কি আমার প্রশ্ন হলো যে আমি যতটুকু বুঝলাম, মানে আমি আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে, আমি তো এটা স্পেশালিস্ট না যে কিভাবে এই টুলগুলো ব্যবহার করে চেক করা যায় যে ভাইরাসটা কি ম্যানমেড নাকি এটা, আমি আসলে এটা জানি না। কিন্তু আমি যতটুকু আলোচনা হলো এখান থেকে, ততটুকু থেকে আমি আসলে পুরোপুরি ইমপ্রেসড হতে পারছি না যে এটা এটা যে নেচার থেকে আসছে। মানে আমার কাছে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়নি। কারণ আমার কাছে মনে হয় যারা এই টুলগুলো ব্যবহার করে, যারা এগুলোর স্পেশালিস্ট, তারা চাইলে, মানে আমার যেটা মনে হচ্ছে যে তারা চাইলে এগুলি সবকিছু ফুলফিল করেও তারা একটা ডিজাইন করে বানাতে পারে, এবং সেটাতে তারা এরকম রিলেশন দেখাই দিতে পারে যে এটা এখানে আছে, এখানে আছে, এখানে আছে, সো এটা এখান থেকে আসে। মানে এটা একটা ভালো পয়েন্ট করেছে, মানে ও কোচি এখানে ডেভিলস অ্যাডভোকেট। আচ্ছা, আমি এখানে খালিদ ভাইকে আমি জিজ্ঞেস করি যে মানে আমার মতো আমি তো জিনোম সিকোয়েন্স আসলে খুবই কম দেখি, আসলে এই হঠাৎ হয়তো একটা দুটো পেপার মাথায় আসতে পারে, তো আমার মানে প্রফেশনাল লাইফে আমি একদমই দেখি না এই জিনিসটা। একজন সাধারণ মানুষ কিভাবে সিকোয়েন্সটা দেখে বলবে এটা কি কোনো উপায় আছে কিনা, বা আপনি কি কোনোভাবে মানে সাধারণ মানুষ যেন বুঝতে পারে এরকম কি কোনো আমরা কি কোনো ক্লু পেতে পারি কিনা? সিকোয়েন্স সবই কিন্তু অনলাইন, মানে করোনা ভাইরাস আসার পরে আমার যতদূর মনে পড়ে যে জানুয়ারি 2nd উইকে, কারণ আমরাও আসলে সিকোয়েন্সটা পাওয়ার জন্য অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম। তো করোনা ভাইরাসের সিকোয়েন্সটা কিন্তু অলরেডি মানে অনলাইন পাবলিক করে দেওয়া হয়েছিল তখনই আর কি। এখন সিকোয়েন্স দেখে সাধারণ পাবলিক কিভাবে বের করবে এটা আসলে খুব কঠিন ব্যাপার। যেমন আপনি যদি বাংলা ভাষী না হন, সেক্ষেত্রে বাংলা ভাষার গ্রামার, আপনি যদি বাংলা ভাষা না জানেন, বাংলা ভাষায় কথা না বলেন, বাংলা ভাষায় আপনি কোনো কিছু না জানেন, এখন আপনাকে যদি আমি বাংলা ভাষার কঠিন গ্রামার বুঝাতে যাই, এটা আসলে খুব কঠিন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে আমরা মানে অনেকগুলো পাবলিকেশন এসেছে যেখান থেকে দেখানো হয়েছে যে এগুলো অলরেডি, যেগুলো আমরা আসলে যে ডায়াগ্রাম থেকে যে দেখালাম আর কি, যে অ্যামাইনো অ্যাসিডের মিল গুলো দেখাচ্ছে আর কি, সেখানে আমরা দেখাচ্ছি যে এরকম অলরেডি ঘটতেছে, এবং আমরাও দেখতে পাচ্ছি যে ভাইরাসটি কিন্তু এখনো ইভলভ করতেছে। এরপরে কি হবে আমরা জানি না, কিন্তু হচ্ছে এই যে মিল দেখতে পাচ্ছেন এবং কন্টিনিউয়াসলি এটা নেচারের যে ল আছে সেটা ফলো করতেছে, এর চেয়ে আমার কাছে মনে হয় যে এর চেয়ে বড় প্রমাণ আর কিছু নেই। এবং সবচেয়ে বড় খালিদ ভাই, একটা সায়েন্সের সবচেয়ে বড় একটা টেস্ট হচ্ছে প্রেডিকশন, ঠিক আছে? অতীতে কি হয়েছে এটা বলা তো খুব ভালো, কিন্তু ভবিষ্যতে কি হবে সায়েন্স যখন এটা বলতে পারে এবং সেটা যখন আসলে সত্য হয়, তখন সেই সায়েন্সটা হচ্ছে প্রুভ হয়, তাই না? মানে তো ভাইরাসের মিউটেশনের ক্ষেত্রে ভবিষ্যতে কোন কোন ভাইরাস আসবে, এই ক্ষেত্রে সায়েন্টিস্টরা কেমন সাকসেসফুল প্রেডিকশন করার ক্ষেত্রে? ওয়েল, এই ভাইরাসের ক্ষেত্রে 2007 কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে সার্সের পরে হচ্ছে যেটা হচ্ছে যে সার্সের পরে সায়েন্টিস্টরা আসলে বাদুড়ের ব্যাপারে খুব আগ্রহী হয়ে পড়ে, কারণ অ্যাকচুয়ালি সায়েন্স আসলে ফান্ডিং এ চলে। তো মানুষজনের আগ্রহ না, মানে সায়েন্টিস্টরা আসলে বাদুড়ে কি কি ভাইরাস আছে এবং কিভাবে এগুলো স্পিল ওভার হতে পারে সেগুলো দেখার চেষ্টা। সো 2007 একটা 2007 বা 9 আমার ঠিক খেয়াল নেই, ওখানে 2007 একটা আর্টিকেল অলরেডি ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে এরকম ভাইরাস কিন্তু আবারও আসতে পারে, কারণ সার্স আসার পর হঠাৎ করে চলে গিয়েছিল। তো এরকম বিজ্ঞানীরা ওয়ার্নিং দিছিল যে না, আমরা এরকম একটা ভাইরাস দেখতে পাচ্ছি যে ভাইরাসের জিনোম অ্যানালিসিস করে বোঝা যাচ্ছে যে এটা মানুষেও চলে আসতে পারে। তো
এরকম ওয়ার্নিং আমাদের দেওয়া রয়েছে। এবং তারা কিন্তু ফুড হ্যাবিটের ব্যাপারেও বলেছিল যে এই ওয়াইল্ড অ্যানিমাল যে হ্যান্ডলিং, ওই আর্টিকেলটাতেই বলেছিল যে চায়নাদের তাদের যে খাবারের যে অভ্যাস, সেখানে তারা এটাকে ইন্ডিকেট করেছিল যে এখান থেকে এই স্পিলওভারটা হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একদম শেষের দিকে চলে আসছি। সবার কারো কি কোনো প্রশ্ন থাকলে আমরা এক এক করে সবগুলো শেষ প্রশ্নগুলো নিয়ে নেই, একদম শেষ পর্যন্ত। তারপরে আমরা জাস্ট জিনিসটাকে সামারাইজ করব। আচ্ছা, নাই সম্ভবত, সেক্ষেত্রে আমরা মনে হয় ওকে, আমি শেষ একটা প্রশ্ন করি। এটা ওই আসল টপিকের সাথে কোনো সম্পর্ক নাই, নতুন মানে জাস্ট একটা ফানি কোয়েশ্চেন। আমি আর আমার সুপারভাইজার হচ্ছে এটা নিয়ে একদিন আলাপ করতেছিলাম। সেটা হচ্ছে প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ বা জীব জড় জগৎ সবাইকে একজনকে আরেকজন খায়। যেমন মানুষ হচ্ছে গরু খায়, মানুষকে কিন্তু বাঘ খায়, ঠিক আছে? ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় ভাইরাস হচ্ছে সবাইকে খায়। এমন কি কেউ আছে যে ভাইরাসকে খায়? এখন পর্যন্ত ভাইরাস আসলে মানে ভাইরাস খাওয়ার কিছু নেই, এটা হচ্ছে মেইন সমস্যা। ভাইরাস আসলে ভাইরাসের নাকি অনেক ওয়েট, মানে ইফ ইউ ক্যালকুলেট যে বায়োমাস হিসেবে ড্রাই ওয়েট কত, মানে নেগলিজিবল, যথেষ্ট পরিমাণ। ওয়েল নেগলিজিবল, ভাইরাসের সংখ্যা আসলে কিন্তু অনেক বেশি। ইভেন হচ্ছে ভাইরাসের যে ডাইভার্সিটি, এটা হচ্ছে টোটাল অ্যানিমাল প্ল্যানেটে এত ডাইভার্সিটি নাই, স্পিসিস ওয়াইজ, এনি ওয়াইজ, নাম্বার ওয়াইজ নাই। তো ভাইরাস আসলে কেন আরেকটা প্রাণী খাবে, এটার কোনো রিজন নাই। ফার্স্ট অফ অল ভাইরাসের কাউকে খাইতে হলে যে আমার একটা দরকার আছে, ভাইরাসের আছে জিনোম, তার প্রোটিন আর এনভেলপ কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে। তো এটা আসলে কোনো অন্যান্য প্রাণীদের রিকোয়ারমেন্ট না বা অন্য কোনো, তবে এটা আছে যে কিছু কিছু ভাইরাস আরেকটা ভাইরাসের ইনফেকশন লাগে, যেটাকে আমরা অনেক সময় স্যাটেলাইট ভাইরাস বলি আর কি। যেমন হ্যাপাটাইটিস ডি ভাইরাসের ক্ষেত্রে আগে হ্যাপাটাইটিস বি ভাইরাসের ইনফেকশন লাগবে, তারপর হ্যাপাটাইটিস ডি ভাইরাস হবে। কিন্তু সেটা মানে এই না যে হ্যাপাটাইটিস ডি ভাইরাস হ্যাপাটাইটিস বি ভাইরাসকে অ্যাটাক করে। এখনো পর্যন্ত এরকম কোনো হিস্ট্রি নাই। আচ্ছা, আমরা মোটামুটি আজকে আর আমরা কোশ্চেন না বাড়াই আনিস, আমরা পরে এই আমার কথা কি শোনা যাচ্ছে? আমি জাস্ট আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য জানতে চাচ্ছি যে আমরা এই ভাইরাসটাকে যে সিরিজ অফ এভলিউশনারি স্টেপসে যাচ্ছে, এটার যে ইন্টারমিডিয়েট, যেমন ইভলিউশনের একটা বড় প্রমাণ হচ্ছে যে ইন্টারমিডিয়েট বা ট্রানজিশনাল ফসিলস আছে। সো ভাইরাসের এমন ট্রানজিশনাল ফসিল পাওয়া গেছে ইন্টারমিডিয়েট হোস্টগুলিতে, যেটাতে আমাদের আমি যতদূর জানি কোনো ফসিল নাই। এটা রিজন হচ্ছে ফসিল জীবন্ত ফসিল আর কি, লিভিং ফসিল। আমি আনিসের কোশ্চেনটা অ্যানসার দিই। হ্যাঁ, নেচারে গত উইকে একটা আর্টিকেল প্রকাশ হয়েছে, ওরা প্যাঙ্গুলিনের বডি থেকে এই ভাইরাসটাকে বের করছে, সেম ভার্সন অফ দা সার্স, and it was found in pangolin, এবং প্যাঙ্গুলিনের বিভিন্ন বডি পার্টস থেকে ওটা বের করছে। সো ইন্টারমিডিয়েট ছিল, it was published in Nature. Actually evidence যে এটা বায়ো ইঞ্জিনিয়ার্ড না, it's very unlikely. It's very unlikely. এখন মানে আমরা যদি আজকে খালিদ ভাই বলেন, অথবা ভেরি ক্লেভারলি ইঞ্জিনিয়ার্ড, যে আমাদের কাছে এটা ন্যাচারালি মনে হচ্ছে। আচ্ছা, সেই পয়েন্টে আপনি শেষ করেন, আপনার শেষ কিছু কথা আপনার দর্শকদের জন্য, আপনি শেষ বলেন, আপনার ফ্যানদের জন্য কোনো মেসেজ আছে কিনা বলেন, তারপর আমরা। তো সায়েন্সে যেটা হয় যে কোনো কিছু ক্লেম করতে হলে তার এভিডেন্স লাগবে, এবং সায়েন্টিস্ট কথা যেগুলো বলা আছে আমরা বলি যে ইটস হাইলি আনলাইকলি পসিবল। এটা মানে হচ্ছে আমি যদি এই বিল্ডিং থেকে 20 তলা বিল্ডিং থেকে লাফ দেই, তাহলে আমার উড়ে যাওয়ার সম্ভাবনা হাইলি আনলাইকলি। আমি বলবো না ইম্পসিবল, কিন্তু হাইলি আনলাইকলি, দ্যাট মিনস দ্যাট ইটস ইম্পসিবল। সো আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে সায়েন্টিস্ট প্রথমে এভিডেন্স দেখবে, দেয়ার ইজ নো এভিডেন্স দ্যাট ইন্ডিকেট দ্যাট ইটস হ্যাপেন। এবং আমি যদি দেখি যে আমার ডিএনএ এভিডেন্স আছে যে আমার একজন ভাই আছে, আমি কি বলবো যে না ওই পাশের বাড়ির শত্রু আমার প্রতিবেশী, সে একটা নতুন ভাই আমার বানায় নিয়ে আসছে। তো নতুন ভাইরাস কেন বানাতে হবে এটারও কোনো রিজন নাই, কারণ হচ্ছে কেউ অনেকে বলে যে বায়ো ওপেনের কথা। বায়ো ওপেনের ক্ষেত্রে করোনা ভাইরাস ইজ নট এ গুড থিং, কারণ হচ্ছে বায়ো ওপেন বা যে কোনো একটা অস্ত্র, সেটাকে যত বেশি নিখুঁত এবং হচ্ছে স্পেসিফিক হয় সেটা তত বেটার। তো সেই ক্ষেত্রে ভাইরাস বা হচ্ছে ব্যাকটেরিয়া কোনোটাই নট এ গুড অপশন, কারণ এটা কোনোদিন এক জায়গায় আটকায় রাখা যায় না। আচ্ছা,
থ্যাংক ইউ। আই থিঙ্ক খালিদ ভাই আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তো আমরা আজকে এপিসোড এখানে শেষ করে পরে আমরা লাইভটা শেষ করে আমরা নিজেদের মধ্যে আরো আলোচনা চালাতে পারি। তো দর্শক অসংখ্য ধন্যবাদ, শুরু থেকে শেষ পর্যন্ত এই 1 ঘন্টা ব্যাপী ভাইরাসের বিবর্তন নিয়ে আমরা আজ আলোচনা শুনলাম। তো মূলত আমরা আলোচনা করার চেষ্টা করেছি করোনা ভাইরাস কোথা থেকে আসতে পারে। তো খালিদ ভাই তার এক্সপিরিয়েন্স এবং পেপার থেকে আমাদেরকে যা দেখানোর চেষ্টা করলেন সেটা ছিল যে নর্মালি একটা ভাইরাস একটা তার প্রাকৃতিক হোস্ট থাকে, তারপরে সে একটা ইন্টারমিডিয়েট হোস্ট বা অন্তর্বর্তী পোষক নেয়, সেখান থেকে সে মানুষের কাছে আসে। যেমন করোনা ভাইরাসের ক্ষেত্রে ধারণা করা হচ্ছে এটা বাদুড়ে নর্মালি থাকে, সেখান থেকে এটা হয়তো প্যাঙ্গোলিনে গিয়েছিল এবং সেখান থেকে প্যাঙ্গোলিন মানে হচ্ছে তক্ষক, আর ওখান থেকে সেটা মানুষের মাঝখানে এসেছিল। এখন প্রশ্ন একটা ছিল যে এই ভাইরাসটা কি কোনো কারণে ল্যাবের কোনো ভাইরাস যেটা হঠাৎ করে বের হয়ে ল্যাবের অসতর্কতার কারণে বের হয়ে ছড়ায় গেছে কিনা। সো এইটার উত্তরে খালিদ ভাই যেটা দেখানোর চেষ্টা করেছে যে করোনা ভাইরাস কিন্তু শুধুমাত্র কোভিড-19 একমাত্র না, করোনা ভাইরাস এরকম আরো অনেক আছে, হিউম্যানে আছে, বাদুড়ে আছে। এবং ভাইরাসের নর্মালি যে বিবর্তন বা এভলিউশনের তথ্য আমরা জানি, সেইভাবে যদি আমরা সিকোয়েন্স দিয়ে ব্যাখ্যা করতে চাই করোনা ভাইরাসও সেটার সাথে মিলে যায়, অর্থাৎ করোনা ভাইরাসটাকেও সেই এভলিউশনের প্যাটার্নে ফালানো যায়। এখন পরের কোশ্চেন আসবে যে এটা কি কেউ ইঞ্জিনিয়ার করে বায়ো ওয়েপন হিসাবে বানিয়েছে কিনা। এখন এই প্রশ্নের উত্তর যেটা খালিদ ভাই খুবই নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করেছে সেটা হচ্ছে বিজ্ঞানে কোনো কিছু নেই, করা হয় নাই, সেটা প্রমাণ করা যায় না। আমি এটা কখনোই তো প্রমাণ করতে পারবো না, না কোনো কিছুকে তো প্রমাণ করা সম্ভব না যে করোনা ভাইরাস ল্যাবে বানানো হয় নাই, এই কথাটাকে বিজ্ঞান প্রমাণ করতে পারবে না। কারণ না, যে জিনিসটা হয় নাই সেটাকে কিভাবে প্রমাণ করব। তা আমরা আমাদের প্রেজেন্ট বিবর্তন নলেজ এবং মলিকুলার বায়োলজিতে যতদূর বুঝি যে একটা নর্মালি ভাইরাস যেভাবে বিবর্তিত হয়, করোনা ভাইরাসের বিবর্তনেও আমরা সিমিলার প্যাটার্ন দেখতে পাই। এখান থেকে আমরা মোটামুটি ধারণা করতে পারি যে হয়তো করোনা ভাইরাসও প্রাকৃতিক বিবর্তন বা ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে এসেছে। যতক্ষণ না পর্যন্ত কনক্লুসিভলি কেউ প্রমাণ করতে পারবে যে এইটা উমুক ল্যাব থেকে এইভাবে বের হইছে বা উমুক কান্ট্রি বের করে এটা তৈরি করেছে, ততক্ষণ পর্যন্ত আমরা আপাতত বিজ্ঞানীরা এই ক্ষেত্রেই আমরা বলতে সতর্কতাভাবে এটাই বলতে চাবো যে ধারণা করা যায় যে এটা ন্যাচারাল ভাবে এসেছে এবং এটাই প্রথম নয়, এর আগে অনেক ভাইরাস সিমিলার প্রসেসে এসেছে, হয়তো ভবিষ্যতে আসবে। তো এই আলোচনার সাথে যেটা আমি একমত, আসলে আমাদের আজকে আলোচনায় যেটা দেখানোর চেষ্টা করা হয়েছে যে ভাইরাসগুলো আসলে কত দ্রুত পরিবর্তিত হয়। তো এটাতে আসলে অবাক হওয়ার কিছু নাই যে প্রত্যেক 5-10 বছর পর পর একটা করে নতুন করে ভাইরাস আসে। আর মানুষের যদি নতুন কোনো ভাইরাস তৈরি করতে হয় তাহলে সেই তৈরি করার মতো প্রযুক্তি থাকতে হবে। খালিদ ভাইয়ের যেটা পয়েন্ট ছিল, ওই ধরনের কোনো টুল মানুষের হাতে আসলে নাই যেটা দিয়ে হচ্ছে এই ধরনের ভাইরাস তারা তৈরি করবে। তো দর্শক সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। আমি খালিদ ভাইকে অনেক ধন্যবাদ দিব, কারণ খালিদ ভাই আমাদের সাথে জয়েন করেছেন, উনি এই বিষয়ে এক্সপার্ট এবং আমাদেরকে অনেক কিছু বললেন, আমরা অনেক কিছু শুনতে পারলাম। তো আগামীকাল রাত 10টায় আবার আপনাদের কাছে আমরা এই লাইভ নিয়ে আসবো, সেখানে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।